আসরে নিজের হবু বরের জায়গায় এসেছে হবু বরের লাশ। হ্যাঁ, কফিনে করে রোদেলার হবু বরের লাশ। যেই বরের আসার কথা গাড়িতে করে, সেই গাড়িতে করে না, বরং কফিনের লাশ হয়ে এসেছে। বিয়ের সাজে এক কোণে দাঁড়িয়ে আছে রোদেলা। এই নিয়ে 3 বার তার সাথে এমন হলো। গত 2 বার যেই ছেলে পক্ষরা তাকে দেখতে এসেছিল, সেই 2 ছেলেই তার পরের দিন থেকে নিখোঁজ হয়ে গেছে। রোদেলার মা, বাবা, ভাই সবাই এটা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল যে এমন কেন হচ্ছে। তাই সিদ্ধান্ত নিয়েছিল কাউকে না জানিয়ে বিয়ে দেওয়ার। সেই মতোই কাউকে না জানিয়ে এই ছেলের সাথে বিয়ে ঠিক হয় রোদেলার। আজকে তাদের বিয়ে হবার কথা ছিল, কিন্তু বিয়ের আসরে বরের জায়গায় এসেছে বরের লাশ। বরের মা, বাবা, স্বজনরা সবাই হতবাক, সাথে রোদেলাররাও সবাই। রোদেলার বাবা ছেলের বাবাকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু সান্ত্বনা দিয়ে আদৌ কোনো লাভ আছে কি? যার যায় সেই তো বোঝে, তাই না? ছেলের বাবা কাঁদতে কাঁদতে রোদেলার বাবাকে বলে, আপনাদের জন্য হয়েছে সব আপনাদের জন্য হয়েছে। আমার ছেলে আপনাদের মেয়ের জন্য মারা গেছে। যবে থেকে বিয়ে ঠিক হয়েছে তবে থেকে আমার ছেলের কাছে হুমকি আসছিল। আমার ছেলে তো রাজি ছিল না বিয়েতে, কিন্তু আমার জন্য বিয়ে করতে এসেছিল। আর দেখো, আজ আমার ছেলেটাই আমার থেকে দূর হয়ে গেল। আপনারা এই মেয়ের কোনো গোপন প্রেমিক এসব করছে দেখুন। আপনার মেয়ের জন্য আজ আমার ছেলে মরল। ছেলের বাবাকে ছেলের আত্মীয় স্বজনরা খুব কষ্টে শান্ত করলো। তারপর লাশ নিয়ে তারা ওখান থেকে চলে আসলো। যারা বিয়েতে এসেছিল তারা কানাঘুষা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। রোদেলার ভাই রাফসান সবাইকে সামলে নিল। রোদেলার বাবা সোফায় মাথায় হাত দিয়ে বসে আছে। মেয়ের এই নিয়ে 3 বার বিয়ে দেওয়ার চেষ্টা করলো, আর 3 বারই এমন ঘটনা ঘটল। রোদেলার বাবার পাশে তাকিয়ে চোখ গেল দেওয়ালের সাথে দাঁড়ানো রোদেলার দিকে। মেয়েটার মুখে ভয়, আতঙ্ক দেখতে পাচ্ছেন তিনি। রোদেলার বাবা উঠে গিয়ে মেয়ের কাছে গেলেন। রোদেলা তখনও চুপ করে দাঁড়িয়ে আছে। রোদেলার বাবা গিয়ে মেয়ের মাথায় হাত রাখতেই রোদেলা চমকে ওঠে। বাবাকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারে না, জড়িয়ে ধরে কেঁদে দেয় সে, আর বলতে লাগে, বাবা, এসব কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, বিশ্বাস করো, আমার এমন কিচ্ছু নেই যার কথা ওই লোকটা বলে গেছে। বাবা, আমি নিজেই বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে আমার সাথে। রোদেলার বাবা রোদেলাকে শান্ত করতে লাগেন। তিনি বুঝতে পারছেন মেয়ে তার অনেক ভয় পেয়েছে। রোদেলার বাবা রোদেলার মাকে মেয়েকে রুমে দিয়ে আসতে বলে। রোদেলার মা মেয়েকে রুমে দিয়ে আসে। রোদেলা নিজের রুমে এসে খাটে বসে কান্না করতে লাগলো। আজকে তার জন্য একটা নিরীহ ছেলের প্রাণ চলে গেল, কিন্তু এসব কেন হচ্ছে সে জানে না। রোদেলার কান্নার মাঝে পাশে থাকা টেবিলের ওপরে ফোনের টুং করে মেসেজের শব্দ আসলো। রোদেলা উঠে গিয়ে ফোন হাতে নিয়ে মেসেজটা দেখে থমকে গেল। হাত পাগুলো কেমন কাঁপতে লাগলো তার। রোদেলার ফোনে ওর হবু বরের ছবি। কি নির্মমভাবে মেরেছে ছেলেটাকে। ছবির সাথে মেসেজও এসেছে, প্রাণ প্রেয়সী, তুমি কেন আমাকে রাগাও বলো তো? তোমার কি মনে হয় দুনিয়ার কারোর ক্ষমতা আছে তোমাকে আমার আড়ালে বিয়ে করার? শোনো প্রাণ প্রেয়সী, তুমি হচ্ছ আমার নেশা, আমার ভালোবাসা। সেই তোমার সব খোঁজ খবর আমার হাতে থাকে 24 ঘন্টা। যেখানে তোমার কি মনে হয় আমি জানতে পারবো না তোমাকে কে বিয়ে করছে সেটা? আগের দুজনকে শুধু গায়েব করেছিলাম। ছেলে তোমাকে, আমার রোদেলা মঈনকে বিয়ে করতে যাচ্ছিল। তাকে কি করে বাঁচিয়ে রাখি বলো? তাই তো বিয়ে করার স্বাদ মিটিয়ে দিয়েছি। মনে রাখবে, মাদকের চেয়েও বেশি নেশালো তুমি আমার কাছে। তোমার নেশায় আমি দিবারাত্রি বিভোর থাকি, কারণ তুমি শুধু আর শুধুমাত্র আমার প্রেমে আসক্ত। রোদেলা মেসেজটা পড়ে এক প্রকার চুপ হয়ে যায়। হাত পা খুব কাঁপছে তার। রোদেলা আর নিজেকে সামলে রাখতে পারল না, জ্ঞান হারিয়ে পড়ে গেল। আসফিয়া ইসলাম রোদেলা, মা বাবার আদরের ছোট মেয়ে। রোদেলা দেখতে ভারী মিষ্টি আর ভালো মেয়ে। রোদেলা এবার মেডিকেল স্টুডেন্ট। রোদেলা বাবা রায়হান ইসলাম, মা রিনা ইসলাম। রোদেলার বড় ভাই
রাফসান একজন ইঞ্জিনিয়ার, রোদেলার বাবা পেশায় একজন আইনজীবী। রোদেলা মেডিকেলে ওঠার পর রোদেলার বিয়ের জন্য চেষ্টা করেছিলেন রাইহান ইসলাম, কিন্তু যেই ছেলে পক্ষকে তিনি মেয়েকে দেখাতেন তার পরের দিনই সেই ছেলে উধাও। তাই তো এভাবে মেয়ের বিয়ে দিচ্ছিলেন, কিন্তু তাও সব এলোমেলো হয়ে গেল। সিডনি নিজের রুমে কাউচে বসে এক হাতে ওয়াইনের গ্লাস আর এক হাতে একটা মেয়ের হাসি মাখা ছবি হাতে নিয়ে বসে আছে একজন যুবক। একটু একটু করে ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছে আর ছবিটা দেখছে, আর নিজে মনে মনে বলছে, রোদেলা, তুমি আমাকে কেন এত কষ্ট দাও? তুমি জানো তুমি ছাড়া আমার যে আর কেউ নেই। আমি যে এই দুনিয়ায় একদম একা। আমি যে তোমাকে নিয়ে বাঁচতে চাই রোদেলাময়। ছেলেটা যখন নিজের কাজে বিজি তখন তার অ্যাসিস্ট্যান্ট রুমে আসলো। হ্যাঁ বলো। স্যার, কোবরা গ্রুপের লিডার আজকেও তার কিছু লোকদের আমাদের লোকদের উপর আক্রমণ করতে পাঠিয়েছিল। আমাদের লোকরা তাদের আক্রমণ থেকে বেঁচে তাদের ধরে নিয়ে এসেছে এখানে। এখন আমরা কি করব? তুমি যাও, আমি আসছি। ঠিক আছে স্যার। সাইমন যেতেই ছেলেটা উঠে দাঁড়ালো। খালি গায়ে বসেছিল এতক্ষণ সে। আয়নার সামনে এসে দাঁড়ালো ছেলেটা। বুকের মাঝে বড় করে লেখা রোদেলা, হাত কবজিতে ট্যাটু করে ডাব্লু। ছেলেটা একটা ব্ল্যাক শার্ট পরে নিল, দুইটা বোতাম খোলা রেখে বাকিগুলো আটকে নিল। ছেলেটার চোখ দুটো বরাবর সবাইকে আকর্ষণ করে, কারণ তার চোখ দুটো নীল। শার্ট গায়ে, হাতে সিগারেট জ্বালিয়ে বেরিয়ে আসলো সে। সিগারেট খেতে খেতে আসলো গার্ডেনে বড় বড় চারপাশের সাথে বেঁধে রাখা হয়েছে চারজনকে। চারজনের সামনে এসে দাঁড়ালো সে। পেছন থেকে একজন গার্ড একটা চেয়ার এনে দিল। ছেলেটা সেটাতে বসলো, পায়ের ওপর পা রেখে সিগারেট খেতে খেতে বলল, তোরা কোন কলিজা নিয়ে আমার এরিয়ায় এসে আমার লোকদের মারতে এসেছিলি? তোদের কি জানের ভয় হয়নি একবারও? যাই হোক, জানের ভয় যখন হয়নি তখন জান দিতে প্রস্তুত হ। এবার জনি। পেছন থেকে কালো পোশাকে আবৃত একটা ছেলে বেরিয়ে আসলো। জি স্যার। আমার অ্যালেক্স আর রেনকে নিয়ে আসো। অনেক দিন ওরা দাদা মাংস খায় না, আজকে ওদের বনভোজন হবে। জি আচ্ছা স্যার। জনি অন্য গার্ডের ইশারা করতেই একটা অনেক বড় খাঁচাই করে দুটো সিংহকে আনা হলো। সিংহ দুটোকে দেখে বোঝা যাচ্ছে তারা অনেক ক্ষুধার্ত। এই চারজনকে এটার ভেতর ঢুকিয়ে দেও। ছেলেটার কথা মতো চারজনকে ঢুকিয়ে দেওয়া হলো খাঁচায়, আর শুরু হলো চিৎকার। সিংহ দুটো খুবলে খুবলে খাচ্ছে ওদের। সেই দৃশ্য দেখে হিংস্রভাবে হাসছে ছেলেটা। অনেকেই দৃশ্য চোখে দেখতে চায় না বলে চোখ বন্ধ করে নেয়, অনেকে আবার ভয়ে শিউরে যায়। ছেলেটা হুঙ্কার দিয়ে বলে ওঠে, এটা আদ্রিয়ান খান আমানের রাজ্য। এখানে এসে আমাকে ধ্বংস করতে চাইলে নিজেকেই মরতে হয়। তাদের লিডার জানে না আমি কে, তবে সময় আসছে তাকে জানানোর। আই এম দ্য হোয়াইট ডেভিল। বলেই ছেলেটা উঠে চলে আসে, আর সবাই মাথা নিচু করে রাখে। সকালে পিটপিট করে চোখ খুলে তাকায় রোদেলা। আশেপাশে ভালোভাবে তাকে অনুভব করে সে বিছানায়। আস্তে করে উঠে বসে, ভালোভাবে বোঝার চেষ্টা করতে লাগলো আসলে কি হয়েছে। তখন তার কালকের কথা মনে পড়ল, সেই ছেলের লাশ, ওই মেসেজ, সব কিছু। রোদেলা আবার ঘাবড়ে গেল। তখনই রোদেলার রুমে তার বাবা ভাই আসলো। রোদেলা বাবা ভাইকে দেখে নিজেকে স্বাভাবিক রাখলো। রাইহান রোদেলার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, প্রিন্সেস, কি হয়েছিল তোমার? তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? বনু, কি হয়েছে আমাকে বল। তোমরা এত হাইপার হচ্ছ কেন? আসলে কালকের সব ঘটনার জন্য একটু বেশি চাপ পড়ছিল মাথায়, তাই এমন হয়েছে। প্রিন্সেস, তুমি চিন্তা করো না ওসব নিয়ে। তোমার ভাইয়া আর আমি দেখছি ওকে। ওকে বাবাই। আচ্ছা, এবার ফ্রেশ হয়ে নিচে আসো খেতে। কাল রাত থেকে তুমি না খেয়ে, আমরা নিচে ওয়েট করছি। ওকে বাবা, আমি আসছি। রাইহান রাফসান চলে আসে। রোদেলা উঠে আলমারি থেকে জামা নিয়ে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে নিচে চলে আসে।
খাবার টেবিলে রোদেলা খাইয়ে দিচ্ছে খাবার টেবিলে রোদেলা খাইয়ে দিচ্ছে রাফসান। এটা রোজকার নিয়ম। রাফসান নিজ হাতে বোনকে খাইয়ে দেবে, তারপর নিজে খাবে। বোনকে অনেক ভালোবাসে সে। মায়ের যখন শুনেছিল বেবি হবে তখন খুব চেয়েছিল আল্লাহর কাছে একটা বোন হোক, আর আল্লাহ তার ইচ্ছে পূরণও করেছে। খাওয়ার মাঝে রোদেলা ওর বাবাকে বলে, বাবা, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ প্রিন্সেস, বলো। বাবা, তুমি চেয়েছিলে আমি বিয়ে করি, আমি রাজি হয়েছিলাম, কিন্তু আমার বিয়ে দিতে গিয়ে যা হচ্ছে তা আমি আর নিতে পারছি না। আমি এখন ঢাকা মেডিকেলে গিয়ে পড়তে যাচ্ছি। প্লিজ বাবা, না করো না। ঠিক আছে, আমি না করছি না। এখন থেকে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো। যেতে পারো তুমি ঢাকা মেডিকেল পড়তে। বাবার কথায় রোদেলা অনেক খুশি হয়। এবার সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। রুমে বসে জামা কাপড় গোছাচ্ছে রোদেলা। আজকেই সে ঢাকা যাবে, রাফসান তাকে দিয়ে আসবে। প্রথমে ওর একটু আপত্তি করেছিল রোদেলা একা কিভাবে থাকবে, কিন্তু পরে রোদেলা তাদের রাজি করায় যে ওর বন্ধু বান্ধবীদের সাথে থাকবে। রোদেলা জামা কাপড় গুছিয়ে রেডি হয়ে নিচে চলে আসলো রোদেলা। মা বাবার থেকে বিদায় নিয়ে বাহিরে এসে গাড়িতে বসলো সে। রাফসান গাড়ির সিট বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি চালাতে শুরু করলো। প্রায় 5 ঘন্টার পর তারা ঢাকা এসে পৌঁছালো। রাফসান রোদেলাকে নিয়ে মেডিকেল কলেজের ভেতরে আসলো। এসে সোজা চলে গেল প্রিন্সিপালের রুমে। সেখানে গিয়ে রোদেলাকে ভর্তি করে দিল। এরপর রোদেলাকে নিয়ে ওর হোস্টেলের রুমে নিয়ে গেল। সেখানে আগে থেকেই রোদেলার 3 বান্ধবী মুন, রুবা আর কাসপিয়া আছে। এরা 3 জন রোদেলার খুব কাছের বান্ধবী। রাফসান রোদেলার সব বুঝিয়ে দিয়ে চলে আসলো। যাওয়ার আগে সবাইকে বলে দিয়ে গেছে ওর বোনের খেয়াল রাখতে। রাফসান চলে যাওয়ার পর রোদেলা ওর বান্ধবীদের সাথে কোলাকুলি শুরু করলো। অনেক কষ্টের পর আজকে রোদেলা আসতে পারলো এখানে। রোদেলাকে কাছে পেয়ে 3 বান্ধবীও অনেক খুশি হয়েছে। মুন রোদেলাকে জড়িয়ে ধরে বলল, ইয়েস, ফাইনালি তুই চলে আসলি। আমি তো অনেক খুশি হয়েছি রে বোন। হয়েছে। জানি তো কেন এত খুশি আপনি। আমার ভাইকে দেখছেন না, তাই তো এখন আরও বেশি খুশি। দূর যা। দেখ লজ্জা পাইছে। যা বলছিস। রাফসানকে দেখে এত লজ্জা, তাহলে সামনে গিয়ে কিভাবে কথা বলবি শুনি? জানি না রে। হয়েছে, চল একটু কলেজটা ঘুরে আসি। হ্যাঁ চল। তারপর 4 জন মিলে চলে গেল কলেজে ঘুরতে। কলেজে এখন শুধু ডাক্তাররা আছে আর স্যারেরা। ক্লাস শেষ হয়ে গেছে, তাই সব স্টুডেন্টরা চলে গেছে। ওরা 4 জন মিলে কলেজে ঘুরে দেখছে। 4 জন কলেজ ঘুরে চলে আসে রুমে। দুপুরে ফ্রেশ হয়ে 4 জন খাবার খেয়ে নেয়। পরের দিন সকালে 4 জন রেডি হয়ে যাচ্ছে কলেজের জন্য। 4 জন রেডি হয়ে চলে আসে কলেজের ক্লাসে। রোদেলার খুব ভালো লাগছে, সে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে। সিডনি অফিসের নিজের রুমে বসে আছে আদ্রিয়ান। চোখ মুখ তার রাগে ফুলে উঠেছে। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাইমন। ভয়ে থরথর করে কাঁপছে। আদ্রিয়ান কপালে আঙ্গুল ঘষছে আর বলছে, আমার বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করো। আমি আজকেই বাংলাদেশে যাব। আজকেই? কিন্তু স্যার, আপনি তো বলেছিলেন যে আপনি সামনের মাসে যাবেন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তখন আমার রোদেলাময় সিলেট ছিল। কিন্তু এখন রোদেলাময় ঢাকায় চলে এসেছে। তুমি জানো আমার রোদেলাময়ের জীবনে ঝুঁকি আছে, আর সেটা জেনে আমি এখানে বসে থাকতে পারবো না। আমাকে বাংলাদেশে যেতে হবে। এখন যা কাজ আছে সব বাংলাদেশে গিয়েই করব। জি আচ্ছা স্যার, আমি সব ব্যবস্থা করছি। সাইমন চলে গেল আর আদ্রিয়ান চেয়ারে হেলান দিয়ে বসলো। আদ্রিয়ান খান আমান খুব নামকরা এক মাফিয়া। সে সবাই তাকে অনেক ভয় পায়। আদ্রিয়ানের পরিবারের ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। আদ্রিয়ান 5 বছর বয়স থেকেই অরফানেতে থাকতো সিডনির। সেখানেই বড় হয়েছে। তারপর নিজের এই মাফিয়া জগৎ তৈরি করেছে। এদিকে ক্লাস করে ক্যাম্পাসে হাঁটছে কাসপিয়া, মুন, রোদেলা আর রুবা গেছে লাইব্রেরিতে। কাসপিয়া হাঁটছে আর চিপস খাচ্ছে। তখন কোথা থেকে একটা বল এসে পড়লো ওর চিপসের প্যাকেটের ওপর, আর সব চিপস গেল পড়ে। এটা দেখে কাসপিয়ার রাগ উঠে গেল।
কাসফিয়া পেছনে ঘুরে দেখে একটা ছেলে দৌড়ে ওর কাছে আসছে। ছেলেটা দৌড়ে ওর কাছে এসে বলে, সরি মিস, আপনার গায়ে বল লাগেনি তো? আমার গায়ে বল লাগেনি, কিন্তু আপনার এই বলের জন্য আমার চিপস তো পড়ে গেল। এখন এর ক্ষতিপূরণ কে দেবে শুনি? সরি মিস। শরীরের খ্যাতামারি, আমার এই চিপসের ক্ষতিপূরণ দেন। আমার এই চিপসগুলোর আমার পেটে যাওয়ার কথা, তা না দেখুন সেগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে শুধু আপনারই বলের জন্য। এখন আমার পেটে যাবে কিভাবে শুনি? হ্যাঁ, ছেলেটা কাসফিয়ার কথা শুনে অবাক হয়ে যায়। কি বলছে মেয়েটা? ছেলেটা কাসফিয়াকে কিছু বলবে তার আগে পেছন থেকে আরেকটা ছেলে ওকে ডাক দিল, কাউসার। ছেলেটা ওর নাম শুনে পেছনে তাকিয়ে দেখে ওর বন্ধু ডাকতেছে। ছেলেটা আর কাসফিয়াকে কিছু না বলে ওর বন্ধুর কাছে গেল। কাসফিয়া ছেলেটা চলে যাওয়া দেখে বলে, আরে এই এই বলওয়ালা, আমার চিপসের ক্ষতিপূরণ দিয়ে যান। এই এই ছেলেটা কাসফিয়ার ডাকে পাত্তা না দিয়ে চলে যায়। আর কাসফিয়া রাগ মুখে ফুলিয়ে রোদেলার কাছে যায়। রোদেলা লাইব্রেরিতে বসে আছে। কাসফিয়া এসে ধপাস করে বসে পড়ে। কাসফিয়াকে এত রেগে থাকতে দেখে রোদেলা বলে, কিরে তোর আবার কি হলো? আর বলিস না, একটা কাওয়ারের সাথে সকাল সকাল দেখা হলো। কে? হ্যাঁ, কাওয়া। কি সুন্দর আমি চিপস খাচ্ছিলাম, কোথা থেকে এসে ওই কাওয়াটা আমার চিপসগুলো ফেলে দিল। আমি আর খেতেই পারলাম না। তাই বলে তুই তাকে কাওয়া বলছিস? হ্যাঁ, তার নাম কাউসার, আমি কাওয়াই বলবো। এই মেয়েটাও না পুরো। আচ্ছা চল হোস্টেলে যাই। হ্যাঁ চল। ওরা সবাই হোস্টেলে চলে আসে। দুপুরে খাবার রোদেলা মন মিলে বানায়। তারপর ওরা সবাই খাবার খেয়ে নেয়। নিজের রুমে বসে আদ্রিয়ান রেডি হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার জন্য। আজকেই সে বাংলাদেশে যাবে। তার রোদেলাময়ী জীবনে যে ঝুঁকি নেবে না। আদ্রিয়ান গাড়িতে করে এয়ারপোর্টে আসলো। সব কাগজপত্র জমা দিয়ে ভিসা পাসপোর্ট নিয়ে প্লেনে বসলো। রোদেলাময়, আমি আসছি, খুব তাড়াতাড়ি আসছি। তোমার আদ্রিয়ান আসছে তোমার কাছে, খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে রোদেলাময়। চেয়ারে বসে আছে একটা লোক, হাতে তার আদ্রিয়ানের ছবি। লোকটা নিজের মুখের কোণে বাঁকা হাসি রেখে বলে, তুই আমার ছেলে হয়ে আমার সাথে শত্রুতা করছিস? আমার রক্ত তুই, কিন্তু সেই আমার সাথেই তুই শত্রুতা করলি। যাই হোক, আমার পথের বাধা তুই, তোকে আমি দেখে নেব আদ্রিয়ান। এক হাতে গরম শিক নিয়ে চেয়ারে বসে আছে আদ্রিয়ান। তার সামনে বসিয়ে রাখা হয়েছে দুইটা ছেলেকে। ছেলে দুটোকে মারতে মারতে অবস্থা খারাপ করে দেওয়া হয়েছে, যে ঠিক মতো বসতেও পারছে না ছেলেগুলো। আদ্রিয়ানের পুরো চোখ লাল হয়ে আছে, মনে হচ্ছে আগুনের লাভা বের হচ্ছে ওর চোখ থেকে। আদ্রিয়ান উঠে গরম শিকটা একটা ছেলের বুক বরাবর চেপে ধরল। শিকটা চেপে ধরতেই ছেলেটা গগন ফাটানোর চিৎকার দিল। ছেলেটার চিৎকার যেন আদ্রিয়ানকে এক পৈশাচিক আনন্দ দিচ্ছে। আদ্রিয়ান চিৎকার করে বলে, তোদের সাহস কিভাবে হয় আমার রোদেলাময়ের দিকে নজর দেওয়ার? তোরা জানিস আমার কলিজা, আমার দুনিয়াও, তোদের এই চোখ দিয়ে তোরা আমার রোদেলাময়ের দিকে তাকিয়েছিস, আমার রোদেলাময়ের ওড়না ধরেছিস এই হাত দিয়ে। তোদের আমি ছাড়বো না জন। ইয়েস স্যার। টুইঙ্কেল আর টাইগারের কাছে ওদের দিয়ে আসো, আজকে ওদের পেট ভরে খেতে দাও। জি স্যার। আদ্রিয়ানের কথা মতো ছেলে দুইটো উঠিয়ে নিয়ে যাওয়া হলো একটা বড় সুইমিং পুলে। সেখানে এনে ওদের ফেলে দেওয়া হলো। বিশাল সুইমিং পুলে ফেলে দেওয়ার সাথে সাথে দুটো বড় কুমির ছেলে দুটোকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করলো। ছেলেগুলোর চিৎকার আদ্রিয়ানের ভেতর থেকে শুনতে পাচ্ছিল। আদ্রিয়ান সিগারেট জ্বালিয়ে বাইরে চলে আসলো। এখন রাত 2টো বাজে। গতকালকে আদ্রিয়ান রাতে বাংলাদেশে এসে পৌঁছেছে। আদ্রিয়ান আগের থেকেই রোদেলা সব খবর রেখেছে, যে ঢাকায় সে কোথায় আছে, কোন মেডিকেলে আছে। আদ্রিয়ান সকালে উঠে সোজা চলে এসেছে রোদেলার মেডিকেল কলেজে। সেখানে এসে আদ্রিয়ান দেখতে পায় দুটো ছেলে রোদেলা আর একটা মেয়েকে বিরক্ত করছে। আদ্রিয়ান গাড়িতে বসেই দেখছিল সবটা। ছেলে দুটোর মধ্যে একজন রোদেলার ওড়নায় হাত দিয়েছিল। আদ্রিয়ান আর বসে থাকতে না পেরে বেরিয়ে আসতে নিলে দেখতে পায় কয়েকজন লোক রোদেলার আর অন্য মেয়েটাকে সাহায্য করেছে। তবে আদ্রিয়ান কি বসে থাকার মতো ছেলে নাকি? তার রোদেলার দিকে কেউ হাত বাড়িয়েছে, তাকে কি সে এমনি এমনি ছেড়ে দিতে পারে? আদ্রিয়ান তো
তা পারে না। ঠিকই ছেলেগুলোকে তুলে নিয়ে এসেছে আর ইচ্ছে মতো মার দিয়েছে। আর তারপর কি হলো তা তো দেখলেন সবাই। আদ্রিয়ান ও রুমে এসে রোদেলার একটা ছবি হাতে নিল। ছবিটাতে রোদেলা একটা লাল সাদা শাড়ি পরা, চুলগুলো খোলা, হাতে লাল চুড়ি পরা। আদ্রিয়ান ছবিটায় একটা চুমু দিয়ে বলতে লাগলো, নেশাময়, তোমার নেশায় আমি সবসময় আসক্ত থাকি। এই নেশা জিনিসটা এত ভয়ঙ্করী যে তোমাকে না দেখলে জানতাম না। মদের নেশা থেকেও বেশি নেশালো হচ্ছে প্রেম ভালোবাসার নেশা। সুদূর এই দুনিয়ায় ভালোবাসার নেশা যেই পড়েছে সেই আসক্ত হয়েছে নেশায়। নেশাময়, তুমি আমার ভালোবাসা, তুমি আমার নেশা, তুমি আমার প্রেমের নেশা। নেশাময়, তুমি আমার প্রেমময় আসক্তি। আদ্রিয়ান রোদেলার ছবিটা বুকে নিয়ে রকিং চেয়ারে বসে ঝুলতে লাগলো আর আস্তে আস্তে পাড়ি দিল ঘুমের শহরে। সকালে রোদেলা আর মুন নাস্তা বানাচ্ছে আর কাসফিয়া রুবা মিলে ঝগড়া করছে, তাও একটা জামা নিয়ে। ওই রুবা, পুবা, এইটা আমারে দে, এইটা আমি পরমু। কাশফিয়া ঘাসফিয়া, তুই এটা আমাদের দে আর এটা আমি পরমু। না, এইটা আমি পরমু, তুই ওইটা পর। তুই এটা পর, আমি এইটা পরমু। পেতনির ঘরে নাতনি, এইটা আমি পরমু। চামচিকার ঘরের বউ, এইটা আমারে দে। ওদের দুজনের ঝগড়া শুনে রোদেলার আর মুন রুমে আসলো। পুরো রুম দুজনে জামা কাপড় দিয়ে ভরে ফেলেছে। মুন এই অবস্থা দেখে ওদের দুজনকে বলে, তোরা এগুলো কি করছিস? রুমের অবস্থা 10 মিনিটের মধ্যে রুম না গোছালে আজকে তোগো দুইটারে সব দিয়া কাজ করামো। তাড়াতাড়ি রুম গোছা। মুনের কথা শুনে দুজনের ঝগড়া বাদ দিয়ে রুম গোছাতে লেগে পড়ল। তারপর চারজনে নাস্তা করে বেরিয়ে পড়ল কলেজের জন্য। কলেজে এসে দুটো ক্লাস করে ক্যাম্পাসে হাঁটছে ওরা চারজন। হাঁটতে হাঁটতে হঠাৎ কাসফিয়ার চোখ গেল কাউসারের দিকে। কাউসার হাতে ব্যাটিং করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, যেটা ফাঁকে ফাঁকে শার্টের হাতায় কপালে মুছে নিচ্ছে। কাসফিয়া এক মনে কাউসারকে দেখছে। রোদেলা কাসফিয়াকে ওইদিকে তাকিয়ে থাকতে দেখে বলে, কি রে, ওইদিকে তাকিয়ে আছিস কেন? ওই যে কাওয়া। কাওয়া কই কাইয়া? মুন আকাশের দিকে তাকিয়ে বলে, এখানে কাওয়া কই? কাসফিয়া মুনের মাথায় এক গাট্টা মেরে বলে, আরে এটা আসমানের কাওয়া না, এটা জমিনের কাওয়া। ওই যে দেখ মাঠে খেলতেছে, হ্যাঁ ওইটাই কাওয়া যে কাল আমার চিপস ফালিয়ে দিয়েছিল। কাসফিয়ার কথা শুনে রোদেলা, রুবা, মুন সেদিকে তাকালো। রুবা ছেলেটাকে দেখে বলে, তুই পোলারে কেমনে কাওয়া বলিস বইন? ওই কি কাওয়ার মতো কাকা করে নাকি? কা না করলেও ও কাওয়াই, বুঝছস? কালকে আমার চিপসগুলো ফালাইয়া দিল, তার ক্ষতিপূরণও দিল না। কাওয়া কোনখানকার? বইন থাম, আর এমন কইস না। 10 টাকা দামের চিপসের জন্য তুই এক নিরীহকে কাওয়া বানাই দিচ্ছিস। যা বলছিস, চল তো চল। তারপর ওরা বাকি ক্লাস করে বাসায় চলে আসে। রাতের দিকে রোদেলার ফোনে ওর ভাই রাফসান কল দেয়, ভিডিও কল। রোদেলা ফোন রিসিভ করে ভাইয়ের সাথে কথা বলতে থাকে আর রোদেলার পাশে বসে মুন রাফসানকে দেখছে। রাফসান কথা বলার ফাঁকে ফাঁকে মুনকে নোটিস করেছে, কিন্তু কিছু বলছে না। কথা শেষ করে রোদেলা কল কেটে দিল। রোদেলা ফোন রেখে মুনকে বলে, তুই যেমন করে ভাইয়াকে দেখছিলি মনে হচ্ছিল খেয়েই ফেলবি। এভাবে দেখার কি আছে? আর তুই ভাইয়াকে বলে দিস না কেন তোর মনের কথা? ভয় হয় রে, তোর ভাই যে এই যে রাগী মনের। আমাদের স্কুলে থাকতে একটা মেয়ে তাকে প্রপোজ করেছিল, ভাইয়া তোকে আলতো নিত। সেই সময় ভাইয়াকে দেখছিল মেয়েটা, ভাইয়া মেয়েটাকে কি থাপ্পড়টা নাম দিচ্ছিল রে বাবা। আমার তো এখন ভাবলেই ভয় লাগে। না বাবা আমি বলে ওই রকম থাপ্পড় খেতে চাই না। তাহলে তুই বসে বসে মুড়ি খা। পরের দিন আদ্রিয়ান নিজের অফিস রুমে বসে আছে। আজকে দুটো ড্রাগ পাচারকারী গ্যাংদের ধরবে ওরা। আদ্রিয়ান মাফিয়া হলেও খারাপ কাজ করে না, বরং খারাপ অন্যায়কারীদের শাস্তি দেয় নিজ হাতে। আদ্রিয়ান বসেছিল, তখন ওর কেবিনে কেউ টোকা দিল। আদ্রিয়ান কামিং বলে আবার ল্যাপটপে চোখ মন রাখলো। কেবিনে একজন প্রবেশ করেই ওর নাম নিল। আদ্রিয়ান বেবি,
আদ্রিয়ান ডাকটা শুনে সামনে তাকালো। লিজা এসেছে ওর কেবিনে। লিজা মেয়েটা আদ্রিয়ানের অনেক আগের চেনা। লিজা পেশায় একজন ড্যান্সার। আদ্রিয়ান যেই ক্লাবগুলোতে সিট নিতে যেত সেখানে লিজা ডান্স করত। একটা সময় আদ্রিয়ানের সাথে ওর পরিচয় হয়। আদ্রিয়ান ওকে অনেক ব্যাপারে হেল্প করেছে। লিজা আদ্রিয়ানকে পছন্দ করে, আসলে পছন্দ না, ভালোবাসে। কিন্তু আদ্রিয়ান ওকে এসবে পাত্তা দেয় না। লিজা প্রায় ওর মনের কথা আদ্রিয়ানকে বলে, কিন্তু আদ্রিয়ান সোজাসুজি না করে দেয়। লিজা মাসখানেক আগে বিডিতে এসেছে। সে গতকাল জানতে পেরেছে আদ্রিয়ান দেশে এসেছে, তাই সোজা চলে এসেছে ওর অফিসে। লিজা একটা পাতলা শাড়ি পরেছে, সে ওর পেট কোমর সব দেখাই যাচ্ছে। আদ্রিয়ান লিজার দিকে বিরক্তি নিয়ে একবার তাকিয়ে ল্যাপটপের দিকে আবার তাকালো। লিজার আদ্রিয়ানের এই ইগনোরস সহ্য করতে পারছে না, তাই লিজা আদ্রিয়ানের কাছাকাছি গেল। লিজা আদ্রিয়ানের কাছে এসে ওর ঘাড়ে হাত রাখতেই আদ্রিয়ান এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলে, হোয়াট হ্যাপেন লিজা? আমি তোমাকে আগেও বলেছি আমার গায়ে এসে পড়বে না, আমার এসব পছন্দ না। কি চাই তোমার? হ্যাঁ, কেন এসেছো এখানে? কি টাকা লাগবে? টাকা লাগলে কিছুক্ষণের মাঝে তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তুমি এখন যাও এখান থেকে। লিজা আদ্রিয়ানের কথা শুনে খুব লজ্জা আর অপমানিত বোধ করলো। নিজের চোখে পানি এসে গেছে। লিজা আদ্রিয়ানকে বলল, আদ্রিয়ান, আমি এইখানে টাকার জন্য না, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি তোমাকে ভালোবাসি, এটা কেন তুমি বোঝো না? আই লাভ ইউ আদ্রিয়ান। আদ্রিয়ানের কাছে লিজার এগুলো অসহ্য লাগছে। আদ্রিয়ান লিজাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে, এখনই তুমি এখান থেকে বেরিয়ে যাও। আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, তুমি আমার একজন ফ্রেন্ডের মতো দেখি, তার থেকে বেশি কিছু না। তোমাকে আমি ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে আমি কল্পনা করতে পারি না। সো প্লিজ তোমার এসব ফালতু কথা বলো না, আর এখান থেকে চলে যাও। আদ্রিয়ানের কথা শুনে লিজা রাগে ক্ষোভে বেরিয়ে আসে, আর আদ্রিয়ান আবার গিয়ে নিজের সিটে বসে। এদিকে রুবা রাস্তায় এসেছে দোকান থেকে কিছু জিনিস কিনতে। রুবা দোকান থেকে জিনিস কিনে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। রুবা রাস্তা পার করার সময় হঠাৎ পা স্লিপ করে পড়ে যেতে নেয়, আর তখন কেউ ওকে ধরে ফেলে। রুবা ভয়ে চোখ মুখ কুঁচকে ফেলে। তখনই ওকে ধরে থাকা লোকটা বলে, রাস্তায় চলার সময় কি আকাশে চোখ রেখে হাঁটেন? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আদ্রিয়ানের সামনে বিছানায় শুয়ে আছে রোদেলা। অজ্ঞান হয়ে পড়ে আছে সে। রোদেলার মাথায় আঘাত পাওয়া, সেখানে ব্যান্ডেজ করে দেওয়া। এখন সোফায় বসে আছে সে। আদ্রিয়ানের চোখ মুখ লাল হয়ে আছে, হয়তো কেঁদেছে সে। আদ্রিয়ান রোদেলার কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আদ্রিয়ান রোদেলার কপালে একটা গম্ভীর চুমু এঁকে দিল, তারপর বেরিয়ে গেল কেবিন থেকে। আদ্রিয়ানকে বেরিয়ে আসতে দেখে আরাপ ওর কাজে আসলো। বেরিয়ে আসলি যে? ঘুমাচ্ছে, আর তাছাড়া ওর বান্ধবীরা তো অপেক্ষা করছে ওর কাছে আসার জন্য। আমার এখন এখানে থাকাই বেটার। বুঝতে পারছি। তুই তাহলে বাসায় চলে যা, আমি এখানে আসি। আমি বাসায় যেতে পারবো না, আমার রোদেলাময় এখানে যতক্ষণ আছে আমি নিজেকে শান্ত রাখতে পারবো না। তুই বরং ওর বান্ধবীদের ওর কাছ থেকে যেতে বল, তারপর ওদের বাসায় পাঠিয়ে দেব। আচ্ছা। আদ্রিয়ানের কথা মতো আরাপ ওয়েটিং রুমে বসে থাকা রুবা, মুন, কাসফিয়ার কাছে গেল। রুবা, মুন, কাসফিয়া বসে আছে ওয়েটিং রুমে। সবার চোখে পানি। রোদেলার জন্য চিন্তায় তিনজনেই শেষ। আরাপ রুমে এসে ওদের ডাক দিল। তারপর তিনজনকে নিয়ে রোদেলা কেবিনে গেল। মুন, রুবা, কাসফিয়া তিনজনেই রোদেলাকে এভাবে দেখে খুব কষ্ট পেল। দেখা শেষ করে আরাপ ওদের বাসায় যেতে বলে। ওরা প্রথমে রাজি না হলেও পরে আরাপ হাসপাতালের রুলস, এটা রাত 1টার পর কেউ থাকতে পারবে না। বাধ্য হয়ে ওদের তিনজনকে চলে আসতে হলো। ওরা তিনজন চলে যাওয়ার পর আদ্রিয়ান আবার রোদেলার রুমে আসলো। আদ্রিয়ান রোদেলার পাশে চেয়ার টেনে বসে ওর এক হাত নিজের হাতের মাঝে নিল। আদ্রিয়ান বিড়বিড় করে বলল, সরি জান,
আমি তোমাকে সুরক্ষিত রাখতে পারলাম না। আমি আজকে ঠিক সময় আসলে তুমি ওই বিপদে পড়তে না। আমাকে মাফ করে দাও জান। আজকে দুপুরের ঘটনা। রোদেলা, মুন, রুবা, কাসফিয়া ক্লাস করে বেরিয়েছে। আজকে ফুচকা খাবে তাই। কলেজের অপর সাইডে হচ্ছে ফুচকার দোকান। মুন, রুবা, কাসফিয়া, রোদেলা রাস্তা পার করে ফুচকা খেতে গেল। ফুচকা খেয়ে চারজনই এখন হোস্টেলে ফিরবে। রোদেলা রাস্তায় দাঁড়ানো, তখন পেছন থেকে কেউ ওকে ধাক্কা মারে। রুবা, মুন আর কাসফিয়া ওর থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। রোদেলাকে ধাক্কা মারার রোদেলা ছিটকে পড়ে যায় আর পাশে থাকা লোহার সাথে খুব জোরে ওর মাথায় আঘাত পায়। রোদেলা চিৎকার করতেই মুন, রুবা, কাসফিয়া সেদিকে তাকায় আর দেখে রোদেলার মাথা ফেটে রক্ত ঝরছে। ওরা তিনজন জলদি করে রোদেলার কাছে এগিয়ে গেল। তখন সেখানে আসে আদ্রিয়ান। মূলত সে এসেছিল রোদেলাকে দেখতে। রাস্তায় এত ভিড় দেখে আদ্রিয়ান গাড়ি থেকে বেরিয়ে ভিড় ঠেলে সেদিকে যায় আর গিয়ে রোদেলাকে এই অবস্থায় দেখে পা থমকে যায় আদ্রিয়ানের। কেমন জানি নিজের শক্তি হারিয়ে ফেলেছে এমন লাগছিল তার। আদ্রিয়ান তবুও নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি রোদেলাকে সবার মাঝ থেকে কোলে তুলে নেয় আর গাড়িতে তোলে আর ওদের তিনজনকে বলে গাড়িতে এসে বসতে। আদ্রিয়ানের হাত কাঁপছে ড্রাইভিং করতে, তবুও খুব তাড়াতাড়ি ড্রাইভিং করে সে রোদেলাকে হাসপাতালে নিয়ে আসে। এখানে আদ্রিয়ানের এক ক্লোজ ফ্রেন্ড আরাফ আহমেদ আছে। পেশায় সে ডাক্তার। আদ্রিয়ান রোদেলাকে কোলে করে হাসপাতালের ভেতর নিয়ে আসে। নার্সরা রোদেলার এই অবস্থা দেখে তাড়াতাড়ি স্ট্রেচার নিয়ে আসে। এর মাঝে আরাফও চলে আসে। আরাফ রোদেলাকে দেখে চিনতে অসুবিধে হয়নি, এ যে তারই পাগল বন্ধুর রোদেলাময়। আরাফ জলদি করে রোদেলাকে ওটিতে নিয়ে যায়। প্রায় 2 ঘন্টার পর ওটি থেকে বের হয় আরাফ আর জানায় ভয়ের কিচ্ছু নেই, রোদেলা ঠিক আছে। এরপর রোদেলাকে কেবিনে নিয়ে আসা হয়। মুন, রুবা, কাসফিয়া রোদেলার চিন্তায় আদ্রিয়ানের দিকে খেয়ালই করেনি তেমন। এখন আদ্রিয়ান রোদেলার হাতটা নিজের হাতের মাঝে রেখেই বলতে থাকে, যে তোমাকে এভাবে আঘাত করতে চেয়েছে আমি তাদের ছাড়বো না। তাদের আমি আমার টুইঙ্কেল আর টাইগার ডিনার বানাবো। আদ্রিয়ান রোদেলার হাতের পিঠে চুমু দিয়ে রোদেলার দিকে তাকিয়ে আছে আর ভাবছে। জ্ঞানী লোকেরা ঠিকই বলে, মেয়েরা ঘুমন্ত অবস্থায় যে স্বর্গীয় সৌন্দর্যের অধিকারী জেগে থাকলে অতটা সুন্দর লাগে না। তোমার মাঝে আসলেই একটা নেশা আছে, নেশাময়। কি যে নেশা তা আমি জানি না। আচ্ছা, এই নেশা কি শুধু ভালোবাসার নেশা? না, ভালোবাসার না। এটা তোমাকে নিজের করে পাবার, তোমাকে নিজের করে কাছে রাখার, তোমাকে ডুবে যাওয়ার নেশা। আমি এমনভাবে তোমাতে আসক্ত যে মানুষ নেশায় এতটা আসক্ত হয় না। মাদকের আসক্তির থেকেও ভয়াবহ আসক্তি তুমি আমার। প্রেমের এমন এক অজানা আসক্তি তুমি আমার, যে নেশা ধরে যায় তোমার মাঝে থাকলে। তুমি আমার এমন এক প্রেমময় আসক্তি। এদিকে রুবা জানালার কাছে বসে আছে। আজকে দুপুরে আবার পরশু লোকটার সাথে দেখা হলো হাসপাতালে। সে যে ডাক্তার রুবা তা জানতো না, আর জানবেই বা কেমন করে? প্রথম দেখায় যেইভাবে বকা দিয়েছে বোঝার কোনো উপায় ছিল না সে ডাক্তার না টিচার। সেদিন রুবাকে বাঁচিয়ে কতগুলো কথাই না শোনালো বেচারিকে আরাপ। ভয়ে লজ্জায় রুবা কিছুই বলেনি সেদিন। আর আজকে আবার লোকটাকে দেখে বেশ চমকে গিয়েছিল রুবা। মন ফ্রেশ হয়ে এসে তোয়ালা বিছানায় রাখতে রাখতে রুবার দিকে তাকিয়ে দেখে ও কি জানি চিন্তায় বিভোর। মন এসে রুবার কাঁধে হাত দিয়ে বলল, কিরে, কি চিন্তা করছিস? রুবা মনের কথাই ঘোর কাটে। রুবা বাহিরের দিকে তাকিয়ে বলে, কিছু না রে, ভাবছি রোদেলার কি অবস্থা। রোদু এখন ভালোই আছে, ডাক্তার তো বলল। আর কালকে সকালেই আমরা ওর কাছে যাব। আচ্ছা, আরে শোন, আজকে যে লোকটা রোদেলাকে হাসপাতালে নিয়ে এসেছিল তাকে তো আর দেখলাম না। লোকটাকে ধন্যবাদ দেওয়া দরকার ছিল। হ্যাঁ, ঠিক বলেছিস, আমার তো খেয়ালই ছিল না। ইস, লোকটা আমাদের উপকার করলো আর তাকে ধন্যবাদও দিলাম না। কাশি কই? ঘুমিয়ে গেছে এসেই, সারাদিন অনেক ক্লান্তি গেছে না।
ও হে চল আমরা শুয়ে পড়ি। এরপর ওরা দুজনই ঘুমিয়ে পড়ল। সকালের দিকে আরাপ রোদেলাকে দেখতে ওর কেবিনে আসে। কেবিনে এসে দেখে আদ্রিয়ান রোদেলার একটা হাত নিজের মাঝে নিয়েই ঘুমিয়ে আছে, মাথা বেডে দিয়ে। আরাপ সেটা দেখে নিজ নিজ মনে বলল, কতটা পাগল তুই ওর জন্য আদ্র, যে আদ্র কোনো মেয়েকে পাত্তা দিত না, আর সে একটা মেয়ের জন্য এতটা পাগল, এতটা ভালোবাসে একটা মেয়েকে। উপরওয়ালার কাছে একটাই দোয়া, তোকে আর রোদেলাকে যেন সে আলাদা না করে, তাহলে যে তুই মরে যাবি। আরাপ আস্তে করে এসে আদ্রিয়ানকে কয়েকবার ডাক দেয়। আদ্রিয়ান ঘুম ঘুম চোখে চোখ মেলে তাকায়। আরাপ আদ্রিয়ানকে বলে, আদ্রিয়ান উঠে পড়, তোর এখন যাওয়া লাগবে, একটু পর রোদেলার বান্ধবীরা চলে আসবে, ওর তাড়াতাড়ি। আদ্রিয়ান আরাপের কথা শুনে উঠে পড়ে। উঠে রোদেলার দিকে তাকায় একবার। কিছুক্ষণের মাঝেই ওর জ্ঞান ফিরবে। আচ্ছা তাহলে আমি এখন আসছি। আদ্রিয়ান চলে যেতে নিলে আরাপ বলে, আদ্র শোন। হ্যাঁ বলো। আরাপ আদ্রিয়ানের দিকে এগিয়ে এসে বলে, তুই জানিস তো তুই বিড়িতে আসলে তোর শত্রুরা তা জেনে থাকবে না, আর জানার পর হাত পাও গুড়িয়ে তারা বসে থাকবে না। তারা তো জানে তোর দুর্বলতা রোদেলা, সেখানেই তারা আঘাত করছে। তুই সব জেনেও ওকে কেন তোর কাছে নিচ্ছিস না? আদ্রিয়ান বলল, আমি সবে জানি, যখন সময় আসবে তখন আমি ওকে ঠিকই আমার কাছে নিয়ে আসবো। আর রোদেলা যখন সিলেটে ছিল তখন আমার ভয় তেমন ছিল না, কারণ ওর পাশে ওর বাবা মা ভাই ছিল। এখনও ঢাকায় আসছে ভাই, আমি বিড়িতে চলে এসেছি, আর আমি এখান থেকে আরও ওর সেফটি বাড়িয়ে দিব, আর যে এই কাজটা করেছে তাকেও আমি ধরব। আদ্রিয়ান কথাগুলো বলে বেরিয়ে গেল। আর আদ্রিয়ান যাওয়ার দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ছাড়ল আরাপ। আদ্রিয়ান যাওয়ার কিছুক্ষণ পরে রুবা, মুন, কাসফিয়া আসে। সাথে করে রোদেলার জন্য স্যুপ নিয়ে এসেছে। রোদেলার জ্ঞান ফিরবে কিছুক্ষণ পরেই বলে জানিয়েছে আরাপ। আরাপ গতকাল খেয়াল করেনি রুবাকে, তবে আজকে সকালে খেয়াল করেছে সে রুবাকে। রুবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সে আরাপের দিকে তাকায়নি একবারও। কেমন লজ্জা লাগছে তার। আরাপ সেটা দেখে মুচকি মুচকি হাসে। আদ্রিয়ান বাসায় এসে ফ্রেশ হয়ে চলে আসে সুইমিং পুলে, ওর টুইঙ্কেলের টাইগারের কাছে। আদ্রিয়ান সুইমিং পুলের টাইসে এসে বসেছে। তাকে দেখে টুইঙ্কেল আর টাইগার ওর কাছে উঠে আসে। আদ্রিয়ান ওদের আদর করে দিচ্ছে, আর ওরা চুপ করে আদর নিচ্ছে। পাশে দাঁড়িয়ে সাইমন তা দেখছে। তার কুমিরগুলোকে দেখলেই ভয় লাগে। সেখানে আদ্রিয়ান তাদের সাথে বসে। আদ্রিয়ান তাদের আদর করার মাঝে সাইমনকে বলে, সাইমন কিছু জানতে পারলে কে এমন করেছে? হ্যাঁ স্যার, কোবরা গ্যাং এর লোক। আসলে বসে আছো কার জন্য? তুলে নিয়ে এসো। জি স্যার। আদ্রিয়ান ওদের আদর করে উঠে চলে আসে। এখন তার অনেক কাজ আছে। তার রোদেলাময়কে সেফ রাখা সবথেকে বড় কাজ এখন তার জন্য। বাটিতে করে রোদেলাকে স্যুপ খাইয়ে দিচ্ছে মুন। তার পাশে বসা রুবা আর কাসফিয়া। রোদেলার জ্ঞান ফিরেছে, অনেক সময় হয়েছে। জ্ঞান ফিরে প্রথমে সে বুঝতে পারছিল না সে এখানে কেন। পরে মুন তাকে সব খুলে বলে যে ওই দিন রাস্তায় কিভাবে সে পড়ে গিয়েছিল, তার মাথায় আঘাত পেয়েছিল। রোদেলা সব শুনে একটু চমকে যায়। একটা অচেনা লোক তাকে এভাবে সাহায্য করেছে সে ভাবতে পারেনি। রোদেলা স্যুপ খেতে খেতে মুনকে বলল, মন ভাইয়া কি ফোন দিয়েছিল? কিছু জানাসনি তো আবার? না, তোর আমার পাগল মনে হয়। রাফসান ফোন দিয়েছিল, কিন্তু আমি বলেছি যে তুই ঘুমিয়ে আছিস, সারাদিন অনেক ক্লান্ত ছিলিস তো, তাই এখন ঘুমাচ্ছিস। কাল সকালে ফোন দিই যেন। ভালো করছিস। ভাইয়া জানলে অহেতুক চিন্তা করতো, বাবাও চিন্তা করতো। আমাকে বাসায় যেতে দিবে কবে? ডাক্তার সে বিষয়ে কিছু বলেনি। কিরে, তুই রাফসান ভাই না বলে নাম ধরে ডাকছিস কেন? কোনোদিনও শুনেছিস জামাইকে ভাই ডাকতে? এখন জামাইকে ভাই ডাকলে পরে কি তাকে জামাই ভাইয়া বলে ডাকবো? তাই এখন থেকে নাম ধরেই ডাকবো। জামাই ভাইয়া নামটা জোস, কিন্তু একদিকে ভাইও পাবি, একদিকে জামাইও পাবি, সেই হবে কিন্তু মন। আসলে তোর তো ভাই নাই, তুই একদিকে জামাই পাবি আবার ভাইও পাবি, দুটাই শখ তোর পূরণ হইব। দূর ভাল লাগে না, তোরা সব সময় এমন করস।
মনের গাল ফোলানো দেখে তিনজনই হেসে দিল। ওদের হাসির মাঝে আরাব কেবিনে আসলো। আরাবকে দেখে রুবা চুপ হয়ে যায়। আরাব কেবিনে এসে রোদেলার দিকে তাকিয়ে তাকিয়ে বলে, কি অবস্থা ভাবি? বলেই আমি জিব্বায় কামড় দিলাম আর নিজেকে বললাম, আরাব এইটা কি বললি তুই? এখন এই মেয়েটা কি মনে করবে? রোদেলা আরাবের মুখে ভাবি ডাক শুনে বলল, ভাবি? আরাব মেকি হেসে বলে, সরি, আসলে মাত্র ভাবির সাথে ফোনে কথা বলে আসলাম তো, তাই আপনাকে ভাবে রেখে ফেলেছি। এনিওয়ে, আপনার এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ডাক্তার ভাইয়া, আমি বাসায় কবে যেতে পারবো? আজকের দিনটা থাকতে হবে, কিছু টেস্ট করে দেখব সব ঠিক আছে কিনা। আগামীকাল চলে যেতে পারবেন, সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে। আরাব একবার রুবার দিকে তাকিয়ে বেরিয়ে গেল। এই সকালে তার মেয়েটার সাথে কি একটা কাণ্ডই না হলো ভাবতেই আরাব মুচকে হাসলো। সকালে কিছু ঘন্টার আগে মুন আর কাসফিয়া রোদেলার কেবিনে অপেক্ষা করছিল, আর রুবা কেবিনের থেকে বাইরে এসেছে পানি নিতে। রুবা পানি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তখন আবার স্লিপ করে পড়ে যেতে নেয় আর ওকে কেউ আবার ধরে ফেলে। রুবা তাকিয়ে দেখে আরাব তাকে ধরে আছে। আরাব রুবাকে সোজা করে দাঁড় করিয়ে বলে, এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, দেখে শুনে হাঁটতে পারো না নাকি? যখন দেখি আকাশে তাকিয়ে হাঁটো। রুবা আরাবের কথা শুনে মাথা নিচু করে বলে, সরি, আসলে খেয়াল করিনি, স্লিপ করে পড়ে যেতে নিচ্ছিলাম। ধন্যবাদ আমাকে ধরার জন্য। রুবা কথাটা বলে চলে আসতে নিলে আরাব পেছন থেকে বলে, চেন খোলা। আরাবের কথা শুনে রুবা দাঁড়িয়ে যায় আর অবাক চোখে আরাবের দিকে তাকিয়ে বলে, কি? আরাব আবার বলে, চেন খোলা। চেন খোলা মানে? কিসের চেন খোলা? আরাব এবার রুবার কাছে এগিয়ে এসে ওর কানের কাছে মুখ নিয়ে বলে, তোমার জামার পেছনে চেন অর্ধেক খোলা। আরাবের কথা শুনে রুবা লজ্জা আর অবাকের সাথে পিছনে হাত দিয়ে দেখে আসলেই জামার চেন খোলা। রুবা লজ্জায় শেষ। রুবা আরাবের দিকে লজ্জায় তাকাতেও পারছে না। আরাব জিনিসটা বুঝতে পেরে একজন নার্সকে ডাকে আর বলে রুবার ব্যাপারটা। নার্স রুবার চেনটা আটকে দিল। রুবা এক দৌড়ে চলে যায় কেবিনে, আর আরাব রুবার এই অবস্থা দেখে হেসে দেয়। সকালের ঘটনার মনে করে রুবাও এখনও লজ্জা পাচ্ছে। এই শয়তান চেনটা খোলা দরকার কী ছিল, তাও আবার এই ডাক্তারের সামনে? মুন রোদেলার কাছে থেকে গেছে আর রুবা কাসফিয়াকে কলেজে পাঠিয়ে দিয়েছে। রুবা আর কাসফিয়া কলেজে এসে ক্লাস করে নিল। রুবা কিছু জিনিস কেনার জন্য পাশের ক্যান্টিনে গেল, আর কাসফিয়া কলেজের ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে। তখন ওর চোখ যায় গেট দিয়ে আসা কাউসারের দিকে। কাউসার একটা নীল কালারের ক্রিকেট গেঞ্জি পরা, চুলগুলো ঘামে ভিজে আছে। কাসফিয়া হাঁ করে তাকিয়ে আছে, কিন্তু কাউসার সেদিকে পাত্তা না দিয়ে ওর বন্ধুদের কাছে চলে যায়। কাসফিয়া নিজ মনে মনে বলে, বাপরে, এই কাওয়া তো সেই নাম কাওয়া হলে কি মেলা স্টাইলিশ। রুবা জিনিস কিনে কাসফিয়াকে নিয়ে হোস্টেলে গেল আর রান্না করে নিয়ে যাবে মুন আর রোদেলার জন্য। এদিকে আদ্রিয়ান বসে আছে ওর অফিসের কেবিনে। কোবরা গ্যাংয়ের লিডারের ব্যাপারে এখনও কিছু জানতে পারেনি। কে সে, কোথায় আছে, কিছুই জানতে পারেনি। আদ্রিয়ান সকালে আরাবকে কল দিয়ে রোদেলার খবর নিয়েছে। রোদেলার জ্ঞান ফিরেছে শুনে আদ্রিয়ান অনেক খুশি হয়েছে। আদ্রিয়ান উঠে গিয়ে জানালার সামনে দাঁড়ালো। নেশাময়, তোমার এই একদিনের চুপ থাকাটা আমাকে অনেক পুড়িয়েছিল। ভাবতে পারিনি তোমাকে এভাবে আমার নেশাময় সব সময় প্রাণবন্ত থাকবে। তার সেই হাসি দুষ্টুমি কথা বলা আমাকে বারবার তার নেশায় ফেলবে। নেশাময়, তোমাকে নিজের করে পাওয়ার নেশাটা বড্ড বেড়ে গেছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের নেশাময়। ভালোবাসি নেশাময়। রোদেলার বাড়িতে রোদেলার বাবা আর মা সোফায় বসা। রোদেলার বাবা অনেকক্ষণ ধরে কিছু ভাবছে দেখে রোদেলার মা তাকে বললেন, কি ভাবছো তুমি তখন থেকে? ভাবছি মেয়েটাকে ঢাকা পাঠালাম, একা একা সামলাতে পারবে তো? আরে ওর সাথে মন, রূপা, কাশু আছে। ওরা চারজন একসাথে থাকলে কেউ ওদের কিচ্ছু করতে পারবে নাকি? হ্যাঁ, সেটাও কথা। আমি একটা কথা ভাবছিলাম, কি? এবার রাফসানের বিয়েটা দিয়ে দেই।
ওর নিজের কোম্পানি নিজের পায়ে দাঁড়িয়েছে, এখন ওকে বিয়ে দেওয়ার সময় হয়েছে। আমিও তাই ভাবছিলাম। তাহলে তো মেয়ে দেখতে হয়। মেয়ে দেখতে হবে না, মেয়ে আমার পছন্দ আছে। কিন্তু রাফসানকে একবার জিজ্ঞেস করা উচিত না ওর কোনো পছন্দ আছে কি না? হাজার হোক, এই যুগের ছেলে থাকতেও তো পারে, তাই না? হ্যাঁ, তুমি ওকে আসলে জিজ্ঞেস করে আমাকে জানিও। আচ্ছা। হাসপাতালে রুবা আর কাশু খাচ্ছে। মন প্রথমে রোদেলাকে খাইয়ে দিয়েছে, তারপর ও নিজে খেয়েছে। রোদেলাকে নার্স এসে মেডিসিন দিয়ে গেছে। মেডিসিন খেয়ে রোদেলা ঘুমিয়ে গেছে। রোদেলা ঘুমানোর পর আরাপ এসে ওদের তিনজনকে নিয়ে গেছে। ওরা তিনজন ওয়েটিং রুমে বসেছিল। ওদের ওয়েটিং রুমে দিয়ে আরাপ আদ্রিয়ানকে মেসেজ দেয়। আদ্রিয়ান মেসেজ পেয়ে মাস্ক আর টুপি পরে নেয়, যেন ওকে কেউ না চিনতে পারে। আদ্রিয়ান ওদের চোখের আড়ালে রোদেলার কেবিনে গেল। রোদেলা ঘুমে থাকায় আদ্রিয়ানকে তো দেখতে পাচ্ছে না, কিন্তু আদ্রিয়ান তার নেশাময়কে দেখার পিপাসা মেটাচ্ছে। আদ্রিয়ান রোদেলার কাছে এগিয়ে ওর পাশে বসলো। আদ্রিয়ানের কাছে এখন রোদেলাকে বাচ্চা লাগছে, যে বাচ্চা কাচুমাচু হয়ে ঘুমিয়ে আছে। আদ্রিয়ান হালকা হেসে ওর কপালে একটা ছোঁয়া দিল। আদ্রিয়ান যেদিন প্রথম রোদেলাকে দেখেছিল সেদিন তাকে একটা বাচ্চা লাগছিল। একটা বাচ্চা মেয়ে একটা স্কার্ট টপস পরে দুই পাশে দুইটা ঝুঁটি করে কাঁধে ব্যাগ নিয়ে দৌড়ে যাচ্ছে। সেই সময়টাকেও আদ্রিয়ান রোদেলাকে একটা বাচ্চা মেয়ে মনে হয়েছে। আদ্রিয়ান সেই প্রথম দেখায় কোনো মেয়েকে এত নিখুঁতভাবে চেয়ে দেখেছে। সেদিনের পর থেকেই আদ্রিয়ানের জীবনে তার নেশাময়, তার আসক্তি হয়ে গেছে, তার একমাত্র প্রেমময় আসক্তি। আদ্রিয়ান রোদেলার দিকে তাকিয়ে বলে, প্রথম দেখায় কেউ কাউকে এতটা আসক্ত করতে পারে তা তোমাকে না দেখলে জানতাম না। জানো নেশাময়, অনেকে বলে মেয়েদের সাজে লাগে অনেক সুন্দর, কিন্তু আমি বলি একটা মেয়েকে হাসলে যতটা সুন্দর লাগে তার থেকে সুন্দর লাগতে পারে না সাজলে। তোমার হাসির প্রেমে বহুবার পড়েছি, তোমার সব কিছুর প্রেমেই নতুনভাবে নতুন করে পড়তে পারি। দেখতে দেখতে 4 দিন চলে গেছে। রোদেলা এখন একদম সুস্থ আছে। হাসপাতাল থেকে বাসায় চলে আসছে। রোদেলা বাসায় এসে একদম রেস্টে আছে। মন, রুবা, কাশু ওকে রেস্টে রেখেছে। আজকে রোদেলা কলেজে যাবে। অনেক দিন হয়েছে যায় না সে, অনেক ক্লাস তার মিস গিয়েছে। রোদেলা রেডি হচ্ছে। একটা কালো রঙের 3 পিস পরেছে সে, চুলগুলো বেনি করে নিয়েছে, হাতে ঘড়ি পরে ব্যাগ নিয়ে রেডি সে। 4 জনই রেডি হয়ে বেরিয়ে পড়লো কলেজের জন্য। কলেজে এসে ওরা দেখলো কলেজে কিসের আয়োজন করা হচ্ছে। ওরা 4 জন বুঝতে পারলো না কিসের আয়োজন করা হচ্ছে। ওরা 4 জন ওদের ক্লাসে গিয়ে অন্যদের থেকে জানতে পারলো আজকে কলেজে নতুন ট্রাস্টি আসবে, সেই জন্য কলেজের আয়োজন করা হচ্ছে। রোদেলারা কোথায় কোথায় জানতে পারে নিউ ট্রাস্টির নাম আদ্রিয়ান খান আমান। অনেক মেয়েরা নাম শুনেই কানাকানি শুরু করে দিয়েছে। কিছু মেয়েরা এভাবেই বলছে, ইস নামটা এত জোশ, না জানি লোকটা কত জোশ হবে। হ্যাঁ, যদি হিন্দু হয় তাহলে আমি শিওর তাকে পটাবো। এসব কথা শুনে রোদেলা মনকে বলে, দেখ মাত্র নাম শুনে এমন করছে, আসলে তো মনে হয় খেয়েই ফেলবে। যা বলছিস, আমি তো ভাবি ওই বেটা যদি বুইরা হয় তাহলে কি হইব। এদের তো এত স্বপ্ন শুরু হবার আগেই তো শেষ হয়ে যাবে। তাতে আমার কি? আমার রাফু আছে না, আমার ওইসব দিকে কোনো নজরই নাই। রাফুকে আবার? আরে রাফসানের কথাই তো বলছি, রাফসানকেই তো আমি রাফু বলে ডাকি। ও রাফু দা জামাই ভাইয়া? আচ্ছা চল ওদিকে যাই। তারপর ওরা চলে আসে নিচের ক্যাম্পাসে। ঘণ্টাখানেক বাদেই চলে আসে সবার অপেক্ষিত মানুষটা। একটা ব্ল্যাক গাড়ির কলেজের গেট দিয়ে ঢুকলো। সবাই তাকিয়ে আছে সেটার দিকে। গাড়িটা থামার পর গাড়ির দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে আসে একটা ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, গ্লাস সানগ্লাস পরে আদ্রিয়ান। আদ্রিয়ানের আজকের লুক যে কোনো মেয়েকে তার প্রতি ঘায়েল করার জন্য যথেষ্ট।
রোদেলা সহ সবাই তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। প্রিন্সিপাল একটা ফুলের বুকে নিয়ে আদ্রিয়ানের কাছে গিয়ে তাকে স্বাগত জানালো। একে একে সবাই এসে তাকে স্বাগত জানালো। এরপর আদ্রিয়ানকে নিয়ে প্রিন্সিপাল সবার সাথে পরিচয় করিয়ে দিল। মেয়েরা আদ্রিয়ানকে চোখ দিয়ে গিলে খাচ্ছে যেন, কিন্তু আদ্রিয়ানের চোখ সানগ্লাসের ভেতর থেকে শুধু তার নেশাময়ীর দিকেই তাকিয়ে আছে। রোদেলার আদ্রিয়ানকে দেখে থমকে গেছে। আসলেই তার ভাবনার থেকে একদম আলাদা লোকটা। আদ্রিয়ানের সবার সাথে পরিচয় হতে হতে এবার রোদেলার কাছে আসলো। আদ্রিয়ান রোদেলার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি আদ্রিয়ান। হ্যাঁ স্যার, আমি রোদেলা। রোদেলাময়। রোদেলা আদ্রিয়ানের সাথে হাত মিলিয়ে বলে। আদ্রিয়ানের মুখে এমন একটা কথা শুনে চমকে গেল রোদেলা। অবাক হয়ে বলে, কি স্যার? নাথিং, নাইস টু মিট ইউ। আদ্রিয়ান বাকিদের সাথে পরিচয় হয়ে চলে গেল প্রিন্সিপালের সাথে। আদ্রিয়ান চলে যেতেই সবাই ওর কথা নিয়ে পড়ল। ওর কথা হ্যান্ডসাম, ওর চোখ এমন, ওর ঠোঁট এমন। উফ, রোদেলারও মিলে একই আলোচনা করছে। বাবারে, এ তো একদম জেন্টলম্যান। কাউকে পাত্তা দেয় না। নামের সাথে ভাববে মিলও আছে, কিন্তু ওনাকে আমার অনেক চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছিলাম। তুই আবার একে কই দেখলি? সেটাই তো মনে পড়ছে না। চল, এখানে না দাঁড়িয়ে থেকে আমরা ক্লাসে যাই। হ্যাঁ চল। এদিকে রাফসান ঘরে বসে ল্যাপটপে কাজ করছে। তখন রোদেলার মা রাফসানের রুমে আসলো। রাফসানের মা রুমে এসে রাফসানকে ডাক দিল। রাফসান বাবা, শোন। রাফসান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ওর মায়ের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ মা বলো। তোর সাথে কিছু কথা ছিল। রাফসান ল্যাপটপ পাশে রেখে ওর মাকে বলে, হ্যাঁ বলো, এদিকে এসে বলো। রোদেলার মা বিছানায় গিয়ে বসলেন। মা বসতেই রাফসান মায়ের কোলে মাথা রাখলো। কতদিন কাজের চাপে মায়ের থেকে আদর খাওয়া হয় না। রাফসানের মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, রাফসান শোন, তোর বাবা তোর বিয়ে দিতে চাইছে। তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস, এখন তোর বিয়ের বয়স হয়েছে, তাই তোর বাবা তোকে বিয়ে দিতে চাই। সে জানতে চাচ্ছে তোর কোনো পছন্দ আছে কি না, থাকলে জানাতে, আমরা তাহলে সেখানেই তোর বিয়ে দিতাম। রাফসান মায়ের কথা মন দিয়ে শুনলো। মায়ের দিকে তাকিয়ে সে বলল, আমার কোনো পছন্দ নেই মা, বাবার যেটা ভালো মনে হয় সেটাই করুক। আচ্ছা ঠিক আছে। মা 3 দিন পর আমি ঢাকা যাচ্ছি, অফিসের কাজে আসবো 1 মাস পর। তাহলে তো 1 মাস পর বিয়ের কথাবার্তা শুরু করি। আর তুই যখন চাচ্ছিস রোদেলাকে সাথে নিয়ে আসিস, মেয়েটাকে কতদিন দেখি না। আচ্ছা ঠিক আছে মা। রাফসানের মাথায় আরও কিছুক্ষণ হাত বুলিয়ে রাফসানের মা চলে গেলেন। আর এদিকে রাফসান ফ্যানের দিকে তাকিয়ে নিজে নিজে বলতে লাগলো, আমি কি তোমাকে ভালোবাসি? আমি সেটা জানি না, কিন্তু আজকে বিয়ের কথা শুনে খারাপ লাগছে কেন তোমার জন্য? মনে হচ্ছে তোমার থেকে দূরে সরে যাব। জানি না এটা কেন হচ্ছে। রোদেলারা কলেজ শেষ করে বাসায় চলে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে নেয়। রোদেলার মাথায় এখনও আদ্রিয়ান ঘুরছে। কেন জানি লোকটাকে দেখার পর থেকে এমন হচ্ছে। রোদেলা বাসায় কল দিয়ে বাবা মায়ের সাথে কথা বলে, তারপর একটু ঘুমিয়ে নেয়। সন্ধ্যায় রোদেলা পড়তে বসেছে। মন নাস্তা বানাচ্ছে, রুবা লিখছে। কাসফিয়া মাটিতে মাথা রেখে আর খাটে পা উঠিয়ে দিয়ে বই পড়ছে। তখন হঠাৎ ওদের দরজায় কড়া নাড়ে কেউ। রোদেলা উঠে গিয়ে দরজা খুলে দেখে কেউ নেই। দরজার নিচে একটা পার্সেল। রোদেলা পার্সেলটা হাতে নিয়ে আশেপাশে তাকিয়েও কাউকে পেল না। রোদেলা পার্সেল নিয়ে রুমে আসলো। রোদেলার হাতে পার্সেল দেখে রুবা, মুন, কাশু অবাক হলো। রোদেলা পার্সেল নিয়ে খাটে বসলো। এটা কে দিল? খুলে দেয়, কি আছে ভিতরে। এইভাবে একটা অচেনা পার্সেল খোলা ঠিক হবে? আসছে যখন খুলে দেখি। আমি পার্সেলটা খুললাম। অনেকগুলো জামা, চকলেট, চুড়ি পার্সেলে, সাথে একটা চিরকুট। নেশাময়ী, এগুলো আমার থেকে তোমাকে কিছু ছোট নেশাময়ী, এগুলো আমার থেকে তোমাকে কিছু ছোট উপহার। অনেক আগে এগুলো তোমার জন্য কিনেছিলাম, আজ পাঠিয়ে দিলাম। আশা করি তোমার ভালো লাগবে। ভালোবাসি নেশাময়ী। চিরকুট পরে রোদেলা অবাক হয়ে যায়, সাথে বাকিরাও। এ আবার কি এলো রে? নেশাময়, আহা। তোর কোনো গোপন প্রেমিক?
ধুর কিসের প্রেমিক, আমি তো জানি না এটা কে দিছে। আর এই পার্সেলে না আছে নাম, না আছে ঠিকানা, কিভাবে বুঝবো কে দিছে? আচ্ছা চিন্তা করিস না, দেখ এরপর এই রকম করে কিনা, তাহলে রাফুকে বলবি। রোদেলা পার্সেল রেখে আবার পড়তে বসে যায়, আর বাকিরাও নিজেদের কাজে মন দেয়। রাত 3টা। আদ্রিয়ানের সুইমিং পুলে বেঁধে রাখা হয়েছে একজনকে। আদ্রিয়ান তার সামনে দাঁড়ানো, লোকটার চোখে মুখে আতঙ্ক, আর আদ্রিয়ানের মুখে বাঁকা হাসি। কিরে, এখন এত ভয় পাচ্ছিস কেন? আমার জানকে যখন মারতে গেছিলি তখন তো এই ভয় আসেনি, তাহলে এখন ভয় পাচ্ছিস কেন? আদ্রিয়ান, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আদ্রিয়ান লোকটার কথা শুনে হো হো করে হাসতে লাগলো, তারপর চিল্লিয়ে বলল, ক্ষমা? এই আদ্রিয়ানের ডিকশনারিতে ক্ষমা নামক শব্দ নেই। আমার কাছে অন্যায়ের শাস্তি একটাই, আর সেটা এখনই দেখবি তুই। আদ্রিয়ান জনকে ইশারা করতেই জন একটা বড় ধারালো চাকু এনে আদ্রিয়ানের হাতে দিল। লোকটা ভয়ে এবার শেষ, সে বুঝে গেছে আজ তার শেষ দিন। এই হাত দিয়েই তো আমার রোদেলাকে ধাক্কা মেরেছিলি, তাই না? বলেই আদ্রিয়ান এক কোপে লোকটার হাত ওর বাহু থেকে আলাদা করে দিল, আর লোকটা গলাকাটা মুরগির মতো ধরফর করতে লাগলো। একে একে কোপ দিয়ে লোকটা পুরো দেহ আলাদা করে দিল, আর সবগুলো খণ্ড টুইঙ্কেলের আর টাইগারকে খেতে দিল। আদ্রিয়ান নিজে নিজে বলতে লাগলো, আমার নেশাময় আমার জীবন, ওর দিকে চোখ তুলে তাকালেও তাকে এভাবে মরতে হবে। আমার নেশাময়ের দিকে কারো হাত বাড়াতে দেব না আমি। খুব শীঘ্রই নেশাময়কে নিয়ে আসবো নিজের কাছে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আদ্রিয়ান আর আরাপ বসে আছে এয়ারপোর্টে। আজকে আরাপের বোন আসছে লন্ডন থেকে। আরাপ আর আরাপের বোন লন্ডনেই থাকে। আরাপের মা বাবা ওর ছোট থাকতে মারা গেছে, তারপর ওর চাচা ওদের তার লন্ডনে নিয়ে যায়। আরাপ ডাক্তারি পাশ করে ডাক্তার হয়ে দেশে চলে আসে, কিন্তু ওর বোন সেখানে স্কুলে থাকায় সে আসতে পারেনি। কিন্তু এখন তার স্কুল শেষ, তাই সে চলে আসছে বাংলাদেশে। আজকে আসছে সে, তাই আরাপ আদ্রিয়ান এসেছে তাকে নিতে। আরাপ আর আদ্রিয়ান ওয়েটিং রুমে অপেক্ষা করছে। প্লেন কিছুক্ষণের ভেতরে ল্যান্ড করবে। আধা ঘন্টার ভেতরে প্লেন ল্যান্ড করলো। আরাপ আদ্রিয়ান অপেক্ষা করছে কখন আরাপের বোন আসবে। কিছুক্ষণের মাঝে একটা 17 বছর বয়সী মেয়ে আসলো। পরনে তার পিঙ্ক টপস, হাতে লাগেজ, কাঁধে ব্যাগ, চোখে চশমা। আরাপ মেয়েটাকে দেখে বলে, জুই এদিকে। মেয়েটা আরাপকে দেখে খুশি হয়ে তার কাছে জলদি করে এসে আরাপকে জড়িয়ে ধরে। আরাপ পরম মায়ায় বোনকে জড়িয়ে ধরে। এতদিন পর বোনকে পেয়েছে। জুই আরাপকে ছেড়ে এবার আদ্রিয়ানকে জড়িয়ে ধরে। আদ্রিয়ানকেও সে তার ভাইয়ের মতো ভালোবাসে। আদ্রিয়ানও জুইকে ছোট বোনের মতো ভালোবাসে। আদ্রিয়ান আরাপ জুইকে নিয়ে বেরিয়ে পড়ল এয়ারপোর্ট থেকে বাড়ির দিকে। রাফসানরা এসেছে মেয়ে দেখতে আজকে। রাফসান চেয়েছিল ঢাকা থেকে এসে বিয়ের ব্যাপারে জড়াবে, কিন্তু ওর বাবার কথা বিয়ে না হয় পরে করো, কিন্তু মেয়ে দেখতে তো ক্ষতি নেই। তাই আজকে রাফসান ওর বাবা মা এসেছে মেয়েকে দেখতে। মেয়ে রোদেলার বাবার পছন্দের, রোদেলার বাবার বন্ধুর মেয়ে। মেয়ের নাম রিয়া। রাফসানরা বসে আছে সোফায়। তাদের সামনে অনেক নাস্তা দেওয়া হয়েছে। রিয়ার মা বাবা কথা বলছে রাফসানের মা বাবার সাথে। কিছুক্ষণের মাঝে রিয়াকে নিয়ে আসলো ওর বোন রিফা। রিয়াকে রাফসানের সামনে চেয়ারে বসানো হলো। রাফসান তখনও মাথা নিচু করে আছে। বাবার ডাকে মাথা তুলে মেয়ের দিকে একবার তাকায়। রিয়াও মাথা নিচু করে আছে। ওদের আলাদা কথা বলার জন্য ছাদে পাঠানো হলো। বেশ কিছু সময় পর তারা নিচে আসলো। রাফসানের বাবা রাফসানকে জিজ্ঞেস করলো, রাফসান, তোমার কি রিয়াকে পছন্দ হয়েছে? জি বাবা, হয়েছে, কিন্তু আমি বিয়ে এখন না, আরও 4 মাস পর করব। কেন? তুমি তো বলেছিলে 1 মাস পর এসেই করবে, তাহলে এখন 4 মাস কেন? বাবা, রিয়ার সেমিস্টার পরীক্ষা 4 মাস পর, সব পরীক্ষার পর বিয়েটা হোক। আচ্ছা ঠিক আছে, তাহলে আংটি পরিয়ে চাই আমরা, কি বলেন? ঠিক আছে। এরপর রিয়া আর রাফসানের আংটি পরানো হলো।
আর 4 মাসের পর বিয়ের তারিখ ঠিক করা হলো। এদিকে রোদেলারা ক্লাস করছে। ক্লাস শেষ করে রোদেলা আর মুন গেছে তাদের প্র্যাকটিক্যাল জমা দিয়ে আসতে, আর রুবা গেছে ওয়াশরুমে। কাশফিয়া মাঠে এসে দাঁড়িয়ে আছে। তখন একদল মেয়ে এসে ওকে ঘিরে ধরল। কাশফিয়া প্রথমে ভয় পেয়ে যায়। মেয়েগুলোর মধ্যে থেকে একটা সাদা শর্ট ড্রেস পরা মেয়ে এগিয়ে এসে কাশফিয়াকে বলল, এই যে মিস চশমিশ। জি মিস চশমিশ নিউ, তাই না? জি। সো নিউ চশমিশ, তোমাকে ইদানিং দেখেছি আমার কাউসারের দিকে তাকিয়ে থাকো। লিসেন, আমার কাউসারের দিকে যদি নেক্সট তাকাতে দেখি তাহলে খবর আছে তোমার। আপনার কাউসার মানে? বোকামে, কাউসার আর আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আর তুমি আমার বফের দিকে তাকিয়ে থাকো। এটাই না করছি। জি আপু, ঠিক আছে। নিশি আর বাকি মেয়েরা চলে গেল। কাশফিয়ার চোখের কোণে পানি জমে গেছে। একদিন কেমন জানি অভ্যাস হয়ে গেছিল কাউসার তার, কিন্তু সে তো অন্য কারোর। কাশফিয়া পানিটা মুছে একা একা চলে আসলো হোস্টেলে। রান্নাঘরে রান্না করছে জুই। আজকে ভাইয়েদের জন্য নিজে হাতে সব বানাবে সে। আরাপ আর আদ্রিয়ান বসে আছে সোফায়। দুজনে কফি খাচ্ছে আর কথা বলছে। তুই কি কিছু ভেবেছিস রোদেলাকে নিয়ে? রোদেলাকে খুশ, শীঘ্রই আমি বিয়ে করে সিডনি নিয়ে যাব। কিন্তু ওর বাবা ভাই কি মানবে? তাদের মানা না মানা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। রোদেলাকে সেফ রাখাই আমার আসল কাজ। আচ্ছা আদ্রিয়ান, এগুলো তো সেরেও দিতে পারিস, তাই না? দেখ, আজ তুই একা, কিন্তু সামনে রোদেলা তোর জীবনে আসবে। অন্তত ওর কথা ভেবে তো ছাড়তে পারিস। হ্যাঁ, ছেড়ে দিব যেদিন আমি ওই লোকটাকে শেষ করব। আমি আজ ও বলতে পারি না সেই চিৎকারগুলো। আমি জানি সব, কিন্তু এভাবে কতদিন তুই বল? একবার রোদেলার উপর আক্রমণ হয়ে গেছে, এরপর যদি বড় কিছু হয়ে যায়, আল্লাহ না করুক তোর কিছু হলে, তখন কি হবে ভেবেছিস? আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুই চিন্তা করিস না। হয়তো আরাপ আর কোনো কথা বলে না আদ্রিয়ানকে। বেশ কিছুক্ষণ পর জুই ওদের খাবার খেতে ডাকলো। দুজন খাবার খেতে চলে গেল। রোদেলা, মুন, রুবা হোস্টেলে এসে দেখে কাশফিয়া শুয়ে আছে খাটে। রুবা এসে কাশফিয়াকে একটা বাড়ি মারে ব্যাগ দিয়ে আর বলে, চুড়েল তুই আমাদের না বলে একা একা আসছস কেন? তুই জানিস না তোরে পুরো কলেজে খুঁজে বেরিয়েছি আমরা। কিরে তুই বলতো, আমাদের জানিয়ে আসতে তো পারতিস। জানিস আমরা কত ভয় পাইছিলাম। আরে থাম তোরা দুজনে, একসাথে শুরু করছিস কেন? রোদেলা গিয়ে কাশফিয়ার মাথার কাছে বসলো। কাশফিয়ার গায়ে হাত দিতেই দেখে ওর গায়ে জ্বর। হাল্লা, ওর গা দেখি জ্বরে পুড়ে যাচ্ছে। সে কি, দাঁড়া আমি জলপট্টি দেওয়ার ব্যবস্থা করছি। ভালো মেয়েটা কলেজে গেল, এই জ্বর হঠাৎ আসলো কেন? মুন একটি বাটিতে করে পানি আর কাপড় নিয়ে আসলো। রোদেলা পানিতে কাপড় ভিজিয়ে ভালো মতো নেড়িয়ে সেটা কাশফিয়ার কপালে রাখলো। তারপর তিনজনে ফ্রেশ হয়ে নিল। রুবা ফ্রেশ হয়ে কাশফিয়ার পাশে এসে বসলো আর ওকে একটু পর পর পট্টি ভিজিয়ে দিতে লাগলো। রোদেলা আর মুন মিলে রান্না করতে গেল। লিজা আজকে আবার এসেছে আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান বিকেলে আরাফের বাসা থেকে অফিসে আসছে। এসে দেখে লিজা এখানে। লিজা আদ্রিয়ানকে দেখে ওর কাছে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরতে নিলে আদ্রিয়ান সরে যায়। লিজার এতে বেশ অপমান বোধ হয়। আদ্রিয়ান নিজের গায়ের কোট খুলে চেয়ারে বসতে বসতে লিজাকে বলল, তুমি এখানে? হ্যাঁ, তোমার সাথে দেখা করতে আসলাম। হ্যাঁ সেরে বলো, কেন এসেছো? আমি তোমাকে বিয়ে করতে চাই আদ্রিয়ান। আদ্রিয়ানের বসা দেখে দাঁড়িয়ে যায় আর বলে, হোয়াট আর ইউ ম্যাড? হ্যাঁ আদ্রিয়ান, প্লিজ তুমি আমাকে বিয়ে করো। আমি তোমাকে অনেক ভালোবাসি। কেন সেটা বুঝো না? প্লিজ, আই লাভ ইউ, আই ম্যারি ইউ। আমি তোমাকে আগেও বলেছি আমি তোমাকে ভালোবাসি না। আমি রোদেলাকে ভালোবাসি আর ওকে বিয়ে করব। ফারদার তুমি যদি একবার এখানে এসো বলেছো সো ইউ নো আমার টুইঙ্কেল টাইগারের পেটে যেতে 5 মিনিট লাগবে না তোমার। আর হ্যাঁ, ভাবতেও 5 মিনিট লাগবে না। সো নাও লিভ। লিজা আদ্রিয়ানের কথা শুনে ভয়ে রাগে বেরিয়ে আসলো। তবে যেটা জানায় সে জেনে নিয়েছে। রাতে কাশফিয়ার জ্বর কিছুটা কমেছে। ওকে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে
রোদেলার হাতের কিছু কাজ করছিল। মুন কেক বানাচ্ছে, ওর নাকি কেক খেতে মন চাচ্ছে তাই। রুবা বসে বসে চুল বাঁধছে। রোদেলার কাজের মাঝে কল আসলো ওর ফোনে। রাফসান কল দিয়েছে রোদেলাকে। রোদেলা হাতের কাজটা রেখে কলে রিসিভ করলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ। আম্মু আব্বু কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি করিস? এই তো একটু কাজ করছিলাম। তুমি? হ্যাঁ আমি বসে। আমি আগামীকাল ঢাকা আসছি। সত্যি? ওয়াও, তাহলে তো ভালোই হবে। হ্যাঁ আমি ঢাকায় একটি ফ্ল্যাট নিয়েছি, তোরা ওখানে থাকবি, হোস্টেলে আর থাকতে হবে না। ও আচ্ছা। আরেকটা কথা। কি? বিয়ে ঠিক করেছে বাবা আমার, আমিও অমত করিনি, রাজি হয়ে গেছি। কাল এসে তোকে মেয়ের ছবি দেখাবো। রাফসানের এই কথাটা শুনে রোদেলা চমকে গেল, জোরে বলল, কি? তুমি বিয়েতে রাজি হয়েছো? হ্যাঁ। আচ্ছা আমি রাখি, এখন একটু কাজ করব। রাফসান ফোন রাখতেই রোদেলা ধপ করে বসে পড়ে। এবার সে মুনকে কি বলবে, কিভাবে বলবে এই কথা? রুবা রোদেলাকে এভাবে দেখে ওর কাছে আসলো। কি হয়েছে রোদু? ভাইয়ার বিয়ে ঠিক করছে বাবা, আর ভাইয়াও বিয়েতে রাজি। কি? ওদের কথার মাঝেই কিছু পড়ার আওয়াজ পেল ওরা। সামনে তাকিয়ে দেখে মুন দাঁড়ানো, ওর হাতের কেক মাটিতে পড়ে গেছে, ওর চোখে পানি। মুন বিড়বিড় করে বলছে, এটা হতে পারে না। জানালার পাশে বসে আছে মুন। দৃষ্টি তার আকাশে ওঠা আজকের বড় গোল চাঁদটার দিকে। এই চাঁদের মতো সেও একা। ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবা আরেকটা বিয়ে করে, সৎমা ঘরে আনে। সেই সৎমায়ের অত্যাচারী বড় হয়েছে সে। একটা বড় ভাই ছিল, কিন্তু সেই বড় ভাই থাকা না থাকা সমান ছিল। মুন যখন ক্লাস 10-এ উঠে তখন ওর পড়াশোনার খরচ বহন ওর নিজেকেই করতে হতো। ক্লাস 10 থেকেই নিজেই পড়াশোনার খরচ বহন করেছে। রোদেলার সাথে ওর পরিচয় স্কুল লাইফ থেকেই, দুজনে খুব ক্লোজ ছিল। রোদেলাদের বাসায় প্রায় মুন যেত। রোদেলার মা বাবা মুনকে অনেক ভালোবাসতো। রোদেলার মা মুনকে নিজের মেয়ের মতো আদর করত। সে জানতো মুনের সৎমা মুনকে কত অত্যাচার করে। মুন এভাবে রোদেলার বাসায় আসা যাওয়া করতে করতে রাফসানকে দেখতে সেই 10ম শ্রেণীতে পড়া কিশোরীর মনে জায়গা করে নিয়েছিল রাফসান নামক যুবকটি। মুন প্রথমে তার এই অনুভূতিগুলো অতটা পাত্তা দিত না, কিন্তু সময় যত যেতে লাগলো তার অনুভূতিগুলো খুব বেশি প্রখর হতে লাগলো। কিন্তু সে তার মনের কথাগুলো কোনোদিন রাফসানকে বলেনি। ভয় হতো যদি রাফসান তাকে ভুল বোঝে, তাই সে তার মনের কথা আজও বলেনি রাফসানকে। এই না বলার কারণেই আজ তার রাফসান তার থেকে দূরে চলে গেল। আজ তার রাফসান অন্য কারোর হয়ে যাবে, অন্য কারোর স্বামী হয়ে যাবে, অন্য কেউ রাফসানকে নিজের বলে দাবি করবে। এই কথাগুলো ভাবতেই মনের চোখ জোড়া আবার পানিতে ভরে এলো। আসলে সে তো রাফসানকে ছাড়া থাকতে পারবে না। ভাগ্য এত নিষ্ঠুর কেন? কেন তার সাথেই এমন হয়? মন চোখের কোণে পানি মুছে নিল। এই কান্না কাকে দেখাবে সে? কেউ নেই দেখানোর মতো। মন চোখ মুছে শুয়ে পড়ে। মনের পাশে থাকা রোদেলা এতক্ষণ দেখছিল মনকে ঘুমের নাটক করে। রোদেলার নিজেরও অনেক কষ্ট হচ্ছে। সে তো জানে মন কতটা ভালোবাসে রাফসানকে। রোদেলার মনে মনে ঠিক করে নিয়েছে রাফসান আসলে তাকে সে জানাবে মনের কথা। আর এখন সবার আগে তাকে তার মাকে জানাতে হবে। মা যদি পারে তার বাবাকে জানাতে, তাহলে এই বিয়েটা হবে না। সকালে কাউসার আর ওর বন্ধুরা বসে আছে ক্লাসে, আড্ডা দিচ্ছে। ক্লাসে বসে ওরা, তখন ওর বন্ধু জুনাইদ ওকে বলল, কিরে মামা, তুই বলে নিশির লগে প্রেম করতেছস আর আমাকেও জানাইলি না? মানে নিশির সাথে কিসের প্রেম করতেছি আমি? ও মা, নিশি দেখি পুরা কলেজ ঘোষণা দিতেছে তুই ওর বয়ফ্রেন্ড আর ও তোর গার্লফ্রেন্ড, আর তুই বলতেছস কিসের প্রেম? কি নিশির সবাইকে এগুলো বলে বেড়াচ্ছে? হ্যাঁ। ওদের কথার মাঝে নিশি আর ওর বান্ধবীরা ক্লাসে আসলো। কাউসার নিশিকে দেখে রেগে ওর কাছে গেল। নিশি কাউসারকে দেখে খুশি হলো, কিন্তু কাউসার নিশিকে একটা থাপ্পড় মারল সবার সামনে।
আর চিৎকার করে বলল, ইউ স্টুপিড গার্ল, তোমার সাহস হয় কীভাবে পুরো ক্যাম্পাসে মিথ্যে বলার যে আমি আর তুমি বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড? তোমার মতো ফালতু মেয়েকে আমি কাউসার নিজের বাসার কাজের মেয়েও মনে করি না, আর তুমি সবাইকে বলতেছো আমি আর তুমি প্রেমিক ও প্রেমিকা? লাইক সিরিয়াসলি জেগে জেগে স্বপ্ন দেখো নাকি? লিসেন, এরপর এরকম করলে একদম সোজা প্রিন্সিপালের কাছে তোমার নামে রিপোর্ট করব, আর এই মেডিকেল কলেজ থেকে তোমাকে টাটা বাই বাই করে দেব। মাইন্ড ইট। আশেপাশে সবাই মুখ টিপে হাসছে নিশিকে দেখে। কলেজের সব থেকে অহংকারী আর বিশ্রী ক্যারেক্টারের মেয়েকে কাউসার এভাবে অপমান করবে কেউ ভাবতেও পারেনি। নিশি অপমানের লজ্জায় দৌড়ে চলে যায় ক্লাস থেকে। ক্যান্টিনে বসে আছে কাসফিয়া। রোদেলা আর রুবা গেছে খাবার আনতে। মুন আজকে আসেনি, ওর নাকি ভালো লাগছে না, তাই আসবে না। কাসফিয়া বসেছিল, তখন নজর গেল সামনের টেবিলে এসে বসা কাউসারের দিকে। কাউসার রেগে ক্যান্টিনে চলে আসছে জুনায়েদ আর সায়েমকে নিয়ে। একদম ঠিক করছিস, এই নিশি এত বেড়ে গেছে ভাবনার বাইরে। ওর মতো ফালতু মেয়েকে আমি পাত্তা দিই না, আর ও আমাকে ওর বয়ফ্রেন্ড বানায়। কাসফিয়া আর কাউসার একদম বরাবর বসা। কাউসার কথা বলার মাঝে কাসফিয়াকে দেখল। কাসফিয়া মাথা নিচু করে বসে আছে। কাউসার জিনিসটা খেয়াল করেছে। রোদেলা আর রুবা খাবার নিয়ে আসতে কাসফিয়া ওদের বলল, দোস্ত চল, এখানে খাবো না, ক্লাসে যেয়ে খাই। কেন? তুই তো বললি তুই এখানে খাবি। বলছিলাম কিন্তু এখন খাবো না। চল না, চল প্লিজ। আচ্ছা চল। কাসফিয়া কাউসারকে এক প্রকার এড়িয়ে তাড়াতাড়ি চলে গেল। কাউসার জিনিসটা বুঝতে পারল। মেয়েটা আমাকে এভাবে এড়িয়ে গেল কেন? অন্য সময় তো আমার দিক থেকে নজরই সরে না, আজকে কি হলো? ক্লাস শেষে রোদেলারা হোস্টেলে চলে আসলো। রাফসান কল দিয়েছিল আর কিছুক্ষণের মধ্যে সে পৌঁছে যাবে। ওদের রেডি থাকতে বলেছে। মন প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু রোদেলার জেদের কাছে হার মানতে হয় ওকে। কিছু সময়ের মাঝে রাফসান চলে আসে রোদেলাদের হোস্টেলে। রেডি তোরা? হ্যাঁ আমরা রেডি। তাহলে চল যাওয়া যাক। তারপর রাফসান রোদেলাদের নিয়ে ওর নিউ ফ্ল্যাটে আসলো, যেটা রোদেলাদের কলেজের উল্টো সাইডে। রাফসান অনেকটা পথ জার্নি করে আসায় ক্লান্ত থাকায় শাওয়ার নিতে যায়। রাফসান বাহির থেকে খাবার নিয়ে এসেছে। মুন এখনও রাফসানের সামনে তেমন যায়নি, আড়ালে আড়ালে থাকছে। রাফসান ফ্রেশ হয়ে এসে সবাইকে নিয়ে খেতে বসলো। এই পুরো ফ্ল্যাটে 4টা রুম আছে। একটা রুম রাফসানের, আরেকটা রোদেলা আর মুন থাকবে, একটাই কাশু আর রুবা থাকবে, অন্যটা ড্রয়িং রুম। খাওয়ার শেষে রাফসান নিজের রুমে চলে আসলো। রোদেলা আর মুন সব গুছিয়ে ওদের রুমে আসলো। রোদেলা ফোন হাতে নিয়ে ওর মাকে কল দিল। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস মা? ভালো আম্মু, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ। তোর ভাইয়ের সাথে না তুই? হ্যাঁ ভাইয়ের সাথে ফ্ল্যাটে আছি। বোন রুবা কাশু কেমন আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা মা, তোমাকে একটা কথা বলার ছিল। বল মা, কি কথা? মা, তোমরা ভাইয়ার বিয়ে ঠিক করছো, অথচ আমাকে জানাও না। তোর বাবাই হুট করেই রাফসানের বিয়ে দিতে চাচ্ছিল, আর রাফসানের বিয়ের বয়স তো হয়েছে, তাই আর কি। তোর ভাই তোকে মেয়ের ছবি দেখায়নি এখনো? দেখবে বলছে। ভাইয়া এখন ঘুমাচ্ছে। কিন্তু মা, তুমি কি ভাইয়াকে জিজ্ঞেস করছিলা তার কোনো পছন্দ আছে কি না? হ্যাঁ বলেছিলাম তো, ও বলেছে ওর কোনো পছন্দ নেই। তাই তো তোর বাবা তার বন্ধুর মেয়ে রিয়ার সাথে ওর বিয়ে ঠিক করেছে। আর তোর ভাইয়েরও রিয়াকে পছন্দ হয়েছে। রিয়াও তো ঢাকা যাচ্ছে। রিয়া ঢাকা আসছে? হ্যাঁ যাচ্ছে শুনলাম এই শনিবার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে থেকো, বাবার খেয়াল রেখো। আমি আবার রাতে কল দিব। আচ্ছা ঠিক আছে। রোদেলার ফোন কেটে ভাবতে লাগলো, হবে না, বাবার বন্ধুর মেয়ে যেহেতু, বাবা বিয়ে ভাঙবে না। আমাকে রিয়ার সাথে কথা বলতে হবে, ওকে বলতে হবে, আর তার আগে ভাইয়াকে আমাকে জানাতে হবে। রোদেলার ফোন রেখে বারান্দায় চলে গেল মনের কাছে। এদিকে আদ্রিয়ানের সামনে সাইমন দাঁড়ানো। আদ্রিয়ান আজকে কোবরা গ্যাংয়ের আরেকজনকে মেরেছে। অবশ্য ওরাই আগে আদ্রিয়ানের দিকে হাত বাড়িয়েছিল।
আদ্রিয়ানের কাজ শেষ করে গাড়িতে গিয়ে বসলো। ল্যাপটপ অন করতে রোদেলা আর মুনকে একসাথে গল্প করতে দেখতে পেল। আদ্রিয়ান রোদেলার বাসায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছে। আদ্রিয়ান জানতো রাফসান আসবে ওদের নিউ ফ্ল্যাটে, তাই আদ্রিয়ান আগেই সব ফিট করে এসেছে ওই ফ্ল্যাটে। আদ্রিয়ান বিড়বিড় করে বলছে, বিড়ালের বাচ্চা আমার, একদম বিড়ালের মতো, সারা দিন টই টই করে, আর এদিকে কেউ তার জন্য হাহাকার করে সেটা বুঝে না। এই প্রেমের উত্তপ্ত নেশা আমাকে দিন দিন পাগল বানিয়ে দিচ্ছে। না পারছি তোমাকে কাছে আনতে, আর না পারছি ছেড়ে থাকতে। তোমার নেশায় নিজেকে গুম করে ফেলতে ইচ্ছে করে। নেশাময় আসক্তি আমি তোমাতে। আরাপ আজকে ডিউটি শেষ করে বাসায় যাচ্ছে। যাওয়ার সময় জুঁইয়ের জন্য কিছু জিনিস কিনে নিল। আরাপ আজকাল একটু মিস করছে রুবাকে। লাস্ট সেই হাসপাতালে দেখা হয়েছিল তার সাথে। আরাপ মনে মনে বলছে, মিস চেইন খোলা আপনার সাথে আবার কবে দেখা হবে কে জানে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে। সকালে মন রান্নাঘরে রান্না করতে এসেছে। আজকে তার খুব ইচ্ছে করছে রাফসানের জন্য কিছু রান্না করতে। মানুষটার সামনে তেমন একটা যাচ্ছে না সে, কিন্তু তাই বলে কি রান্না করা যায় না। মন রাফসানের জন্য আলু পরোটা আলুর দম রান্না করেছে। মন জানে এগুলো রাফসানের খুব পছন্দের খাবার। মন আলু কাটতে কাটতে হঠাৎ বেখেলে তার আঙ্গুল চাকু চালিয়ে দেয়। সাথে সাথে মন চিৎকার দিয়ে ওঠে। রাফসান সেই সময় কিচেনের পাশ দিয়ে যাচ্ছিল। রাফসানের রুমের আগে কিচেন। রাফসান উঠে বাইরে গিয়েছিল। এখন বাসায় এসে রুমে যেতে নিলে মুনের আওয়াজ পেল। রাফসান রান্নাঘরে এসে দেখে মুনের হাত থেকে রক্ত পড়ছে। রাফসান ধমক দিল মুনকে। স্টুপিড মেয়ে, রান্নাঘরে কি করতে আসছো তুমি? বলেই রাফসান মুনের আঙুলটা নিজের মুখে নিয়ে নিল। রক্তগুলো সে শুষে নিচ্ছে, আর মুন অবাক হয়ে তাকিয়ে আছে। রাফসান এক খেয়ালে শুষে নিচ্ছে ওর রক্তগুলো। শুষে নেওয়া শেষ হলে রাফসান মুনের আঙ্গুল ছেড়ে দিয়ে ওর পকেট থেকে রুমাল বের করে পেঁচিয়ে দিল আর বলল, আর কোনোদিন রান্নাঘরে আসার দরকার নেই। আজকে থেকে বাসায় মেয়ের আসবে, সেসব কাজ করবে। এখন নিজের রুমে যাও আর কাটা জায়গায় একটা মলম লাগাও। বলেই রাফসান নিজের রুমে চলে গেল। আর মনের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। মন তাও সেই কাঁটা হাত দিয়েই রান্না করলো। রান্না শেষ করে রাফসানের রুমে উঁকি দিয়ে দেখলো রাফসান রুমে নেই। শাওয়ারের শব্দ আসছে, মানে রাফসান শাওয়ার নিচ্ছে। মন আর কিছু না করে ওর রুমে চলে আসলো। রোদেলা রুমে রেডি হচ্ছে। মনকে দেখে রোদেলা বলল, কিরে সকাল সকাল কই ছিলি? আমি তো তোকে উঠে দেখলাম না। রান্না করছিলাম সবার জন্য। ও আচ্ছা, তাহলে রেডি হয়ে নে। মুন আলমারি থেকে জামা নিয়ে রেডি হতে গেল। রেডি হয়ে হাতে কিছু দিল না, শুধু রুমালটাই রাখলো। রেডি হয়ে পাঁচজনে খাবার টেবিলে আসলো। রাফসান খাবার টেবিলে আলুর পরোটা আলুর দম দেখে অবাক হলো। পরে বুঝতে পারলো এটা মুনের কাজ। রোদেলাও এই ডিশ দেখে অবাক হয়েছিল, কিন্তু সেও বুঝতে পেরেছে জিনিসটা। খাবার খেয়ে রাফসান ওদের কলেজে দিয়ে অফিসে চলে গেল। রোদেলার আজকে প্র্যাকটিক্যাল আছে, ল্যাবে আছে সবাই। আজকে ওদের মরা দেহ কেটে দেখানো হবে। স্যার ক্লাসে এসে ওদের কেটে দেখাচ্ছে, আর কাসফিয়া ওগুলো নিতে না পেরে বমি শুরু করে দেয়। স্যার ওকে রিল্যাক্স করতে বাইরে পাঠায়। কাসফিয়া বাইরে এসে বমি করে দুইবার। তখন পাশ থেকে কেউ একজন ওকে একটা পানির বোতল এগিয়ে দেয়। কাসফিয়া লোকটাকে না দেখেই পানির বোতল হাতে নিয়ে পানি খেয়ে নিল। পানি খেয়ে পাশে তাকিয়ে দেখে কাউসার দাঁড়ানো। কাউসারকে দেখে কাসফিয়া মাথা নিচু করে বলে, সরি ভাইয়া, বুঝতে পারিনি। আপনি প্লিজ রাগ করবেন না, আমি বুঝতে পারিনি। কাসফিয়া কথাটুকু বলে চলে যেতে নিল। কাউসার ওকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। কাউসারের গরম নিঃশ্বাস কাসফিয়ার মুখের উপর পড়ছে। কাসফিয়া ভয়ে একদম শক্ত হয়ে গেছে। কাউসার কাসফিয়ার চোখের দিকে চোখ রেখে বলে, আই লাভ ইউ। কাউসারের মুখ থেকে এই কথাটা শুনে একদম বরফ হয়ে গেল কাসফিয়া। সব কেমন এলোমেলো লাগছে তার। কাসফিয়া
কাপা কাপা গলায় বলে, কি 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 বলছেন এসব? ইয়েস, আই লাভ ইউ মিস কাসফিয়া। কাউসারের কথা শুনে কাসফিয়া কি বলবে বুঝে উঠতে পারছে না। কাসফিয়া আবার বলল, হ্যাঁ আপনি এগুলো কি বলছেন? নিশি আপু শুনলে আমাকে আবার বকা দিবে, প্লিজ আমাকে ছাড়ুন। কাউসার কাসফিয়াকে ছেড়ে দিল আর কাসফিয়া এক ছুটে ল্যাবে চলে গেল। ল্যাবে ক্লাস শেষ করে রোদেলারা বাকি দুটো ক্লাস করে বাসায় যাওয়ার জন্য বের হলো। এই শোন, তোরা যা, আমি আসছি। আমি ওই সামনের লাইব্রেরি থেকে 2টা বই নেব, তারপর আসছি। আমরা যাই, সাথে তুই একা যাবি কেন? হ্যাঁ আমরাও যাই। লাগবে না, তোরা যা। আজকে নিউ মেড আসবে, এসে বাসায় কাউকে না পেলে সমস্যা হবে। আর বেশি সময় লাগবে না, তোরা যা, আমি 10 মিনিটে আসছি। পাক্কা? হ্যাঁ মেরিমা, পাক্কা। আমরা তাহলে যাচ্ছি, তুই 10 মিনিটে আসবি। হ্যাঁ ওকে। রোদেলা লাইব্রেরির দিকে যায় আর বাকিরা বাসার দিকে। রাফসানের সামনে বসে আছে আদ্রিয়ান। রাফসানের কোম্পানির সাথে ডিল করতে এসেছে ও। রাফসানও এই ডিলে অনেক খুশি। আদ্রিয়ানের মতো লোকের সাথে কাজ করতে পারবে এটার জন্য। রাফসান আদ্রিয়ানের কথা বলছে, এর মাঝে রাফসানের ফোনে কল আসলো। রাফসান ফোন রিসিভ করতেই মুন বলল, রাফসান ভাইয়া, রোদেলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রোদেলা আমাদের সাথে কলেজে থেকে বেরিয়ে লাইব্রেরি গেছিল বই আনতে, বলছিল 10 মিনিটের মধ্যেই আসবে। সেখানে এখন পুরো 2 ঘন্টা হয়েছে, বাসায় ফেরেনি। মুনের কথা শুনে রাফসান বসা থেকে দাঁড়িয়ে গেল আর বলল, কি এখনো বাসায় ফেরেনি? তোমরা আশেপাশে দেখেছো? রুবা কাশু 2 জনেই গেছে, কিন্তু কোনো খোঁজ পাইনি। ওকে, আমি আসছি এখনই। রাফসান ফোন রেখে আদ্রিয়ানকে বলে, সরি স্যার, কিন্তু আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাকে এখন যেতে হবে। রাফসানের কথা শুনে আদ্রিয়ান বসা থেকে দাঁড়িয়ে গেল। আদ্রিয়ান এখন রাফসানের সামনে কিছু বলতে পারছে না, শুধু এইটুকু বলছে, ওকে আপনি আসতে পারেন। রাফসান চলে যেতেই আদ্রিয়ান সাইমনকে কল করে। কল ধরতেই আদ্রিয়ান চিৎকার করে বলে, রোদেলা 2 ঘন্টা ধরে মিসিং, আর আমাকে তোমরা জানাওনি কেন? হে আনসার মি। স্যার, আমরা আপনাকে কল দিয়েছিলাম, আপনি কল ধরেননি। আমি জনকে কল দিলাম, কিন্তু আপনি মিটিং থাকায়ও আপনাকে বলতে পারিনি। আমি কিছু জানি না, বিকেলের মধ্যে আমি রোদেলাকে ওর বাসায় দেখতে চাই। জি স্যার। রাত হয়ে এসেছে, কিন্তু রোদেলার কোনো খোঁজ এখনো মেলেনি। আদ্রিয়ানের সকল লোক রোদেলাকে খুঁজে যাচ্ছে, কিন্তু খুঁজ পাচ্ছে না। রাফসান পাগলের মতো বোনকে খুঁজে চলেছে, সেও খুঁজে পায়নি রোদেলাকে। আদ্রিয়ান মদের গ্লাস হাতে নিয়ে বসে আছে, চোখ দুটো লাল হয়ে গেছে তার। চাপ দিতেই গ্লাসটা টুকরো টুকরো হয়ে গেল আর আদ্রিয়ানের হাত থেকে ছিটকে রক্ত পড়া শুরু করলো। কোথায় হারিয়ে গেলে তুমি নেশাময়? আমাকে একা করে আবার কোথায় চলে গেলে? আমাকে কষ্ট দিতে অনেক মজা লাগে, তাই না? নেশাময়, ফিরে আসো না প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না তো। আদ্রিয়ানের হাত থেকে রক্ত পড়ছে, কিন্তু ওর তাতে কোনো খেয়াল নেই। একটা বদ্ধ রুমে আটকে আছে রোদেলা, হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে সে, মুখে লাল দাগ, হয়তো কেউ থাপ্পড় মেরেছে অনেকগুলো। রোদেলার সামনে দাঁড়ানো লিজার মুখে হাসি। তোর এত বড় সাহস, তুই আমার আদ্রিয়ানকে কেড়ে নিবি আমার থেকে, আর আমি সেটা হতে দেব? এটা তুই ভাবলি কেমন করে? তোর জন্য আমাকে আদ্রিয়ান ভালোবাসে না, আমার আদ্রিয়ান আমাকে অপমান করে তোর জন্য। এখন আমি তোকে এই দুনিয়া থেকেই সরিয়ে দিব, তারপর আদ্রিয়ান আমার হয়ে যাবে। তুই থাকলে আদ্রিয়ান কোনোদিনও আমার হবে না, তোকে আমি কিছুতেই বাঁচিয়ে রাখবো না। লিজা রুম থেকে বেরিয়ে গেল কথাগুলো বলে। সকাল হয়ে গেছে, রাফসানরা কেউ কাল রাতে ঘুমোতে পারেনি। রোদেলার চিন্তায় সবাই চুপ হয়ে আছে। মেয়েটার সাথে এমন কেন হচ্ছে বুঝতে পারছে না তারা। রাফসান বোনের জন্য একদম বেকুল হয়ে গেছে। আদ্রিয়ান নিজের অফিসের কেবিনে বসা, সব জায়গায় খোঁজা হয়েছে, কোবরা গ্যাং এর কেউ এর সাথে জড়িত নেই। তাহলে কে রোদেলাকে গায়েব করলো বুঝতে পারছে না আদ্রিয়ান এসব ভাবছে। তখন সাইমন ও রুমে আসলো। হাঁপাতে হাঁপাতে সাইমন রুমে এসে বলল, স্যার, রোদেলা ম্যামের খোঁজ পাওয়া গেছে?
আদ্রিয়ানের সুইমিং পুলে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে লিজার ভাই নিয়াজকে। নিয়াজের হাত পা দুইটাই ভেঙে দেওয়া হয়েছে, পঙ্গু হয়ে এখন পড়ে আছে। আদ্রিয়ান ওর সামনে দাঁড়ানো, ধারালো চাকু নিয়ে। নিয়াজের আত্মা ভয়ে যাই অবস্থা। আদ্রিয়ান নিয়াজের সামনে হাঁটু গেড়ে বসলো আর ওর সামনে ছুরিটা ঘোরাতে ঘোরাতে বলল, তোর বোনের কলিজা কত বড়! ও আমার রোদেলাকে তুলে নিয়ে গেছে, ওর গায়ে হাত তুলছে। এত বড় কলিজা নিয়ে তোর বোন চলে? এখন নিজের বোনের সাথে তুইও জড়িত ছিলি। বোনকে তো না হলে বাগিয়ে দিলি, কিন্তু তুই বাঁচবি কি করে? তোর বোনকে আমি আগেও না করেছিলাম আমার কাছ থেকে দূরে দূরে থাকতে, কিন্তু তোর বোনের কলিজা অনেক উঁচু। ও আমার জানের দিকে হাত দিয়েছে, আর তুইও আমার কলিজার দিকে হাত দিয়েছিলি। আজকে তোর এই হাত আমার বাচ্চারা খেয়ে ফেলবে। বলেই আদ্রিয়ান নিয়াজের 2 হাত কেটে দিল আর ছুঁড়ে মারল পানিতে। আর আদ্রিয়ানের 2 বাচ্চারা হামলে খেতে লাগলো। আদ্রিয়ান নিয়াজের 2 পা দেহ থেকে আলাদা করে দিল, আর নিয়াজ ততক্ষণে নিজের শ্বাস ত্যাগ করে ফেলেছে। হাত পা বিহীন দেহটা পানিতে দেওয়া হলো। আদ্রিয়ান উঠে দাঁড়াতেই পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ পেল। না! আদ্রিয়ান পেছনে তাকিয়ে দেখে রোদেলা দাঁড়ানো, আর ওর চোখে পানি, চেহারায় ভয় স্পষ্ট। আদ্রিয়ান আস্তে করে বলল, শিট! আদ্রিয়ান রোদেলার দিকে এগোতে নিলে রোদেলা ভয়ে চিৎকার দিয়ে বলে, আমার কাছে আসবেন না প্লিজ, আমাকে মারবেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে মারবেন না। আদ্রিয়ান রোদেলার কথা কানে না নিয়ে রোদেলার কাছে গেল, আর রোদেলার এতটাই ভয় পেয়েছে যে ও এখান থেকে যাওয়ার শক্তিও পাচ্ছে না। আদ্রিয়ান এসে রোদেলার হাত ধরতেই রোদেলা আদ্রিয়ানের বুকে সেন্সলেস হয়ে যায়। আদ্রিয়ান রোদেলাকে জড়িয়ে নিয়ে নিজের সাথে। আদ্রিয়ান ভালো করেই জানে রোদেলা বেশি ভয় পেলে জ্ঞান হারিয়ে ফেলে। রোদেলা বেশি ভয় পেলে জ্ঞান হারিয়ে ফেলে। আদ্রিয়ান রোদেলাকে কোলে তুলে বসার দিকে পা বাড়ায়। আদ্রিয়ান রোদেলাকে কোলে তুলে বাসার দিকে পা বাড়ায়। সকালের দিকে আদ্রিয়ানকে যখন সাইমন জানায় যে রোদেলাকে লিজা তুলে নিয়ে গেছে, আদ্রিয়ান সেই মুহূর্তে লিজাদের আস্তানায় হামলা চালায়। নিয়াজ লিজাকে পালাতে সাহায্য করলেও নিয়াজ ধরা পড়ে যায়। আদ্রিয়ানের লোক ওকে মেরে হাত পা ভেঙে দেয়, আর রোদেলা সেন্সলেস থাকায় তখন কিছু টের পায়নি। আদ্রিয়ান নিয়াজকে রোদেলাকে বাসায় নিয়ে আসে। রোদেলাকে রুমে রেখে নিয়াজের শায়েস্তা করতে যাইছে। রোদেলার জ্ঞান ফিরতে নিজেকে অচেনা বাসায় দেখে অবাক হয়। বিছানা থেকে উঠে বাহিরে এসে সুইমিং পুলের কাছে গিয়ে দেখে আদ্রিয়ানের একটা লোককে কি ভয়ানকভাবে মারল। এটা দেখে রোদেলা ভয় পেয়ে যায়। বর্তমান রোদেলার মাথার কাছে বসে আছে আদ্রিয়ান। রোদেলার মুখের দিকে তাকিয়ে আছে সে। ঘুমন্ত অবস্থায় এক মোহময়ী নারী লাগছে তার কাছে, যার চেহারায় সব মোহ আটকে আছে। আদ্রিয়ান রোদেলার দিকে তাকিয়ে বলে, আচ্ছা, আমার তোকে ঘুমন্ত অবস্থায় এত সুন্দর মোহনীয় লাগে কেন নেশাময়? ঘুমন্ত অবস্থায় ইচ্ছা করে তোমাকে শুধু দেখেই যাই। জেগে থাকা অবস্থায় অবশ্য তুমি একটা খরগোশের বাচ্চা যে খালি লাফালাফি করে, কিন্তু ঘুমন্ত অবস্থায় একটা বিড়ালের বাচ্চা তুমি। এই জন্য তোমাকে এত ভালো লাগে। তোমার প্রেমে পড়ে এখন মদ আমাকে নেশা করাতে পারে না, কিন্তু তোমার কাছে থাকলে, তুমি আমার আশেপাশে থাকলে আমাকে একটা নেশায় পাগল করে দেয়। আদ্রিয়ান একটু চুপ করে থেকে আবার বলতে শুরু করলো, হয়তো তুমি আমাকে এখন ভয় পাবে, ঘৃণা করবে, কারণ তুমি আমাকে খুন করতে দেখেছো। কিন্তু বিশ্বাস করো, আমি কোনো নিরীহকে মারিনি কোনো দিন। আমি তাদেরকেই মেরেছি বা মারব যারা আমাকে বা তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে। আমি আমির থেকেও তুমি আমার কাছে অনেক দামি। যদি আমার আগে মৃত্যু তোমার কাছে আসতে চায়, আমি আমির থেকেও তুমি আমার কাছে অনেক দামি। যদি আমার আগে মৃত্যু তোমার কাছে আসতে চায়, তবুও আমি আগে সেই মৃত্যুকে বরণ করব। তবুও তোমাকে কিছু হতে দিব না। খুব ভালোবাসি আমি তোমাকে নেশাময়। জানো, আমাকে ভালোবাসার কেউ নেই। প্লিজ
তুমি আমাকে ছেড়ে চলে যেও না, তাহলে যে আমি মরে যাব। আদ্রিয়ান কথাগুলো বলে রোদেলার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। আদ্রিয়ান রাফসানকে জানিয়েছে যে সে রোদেলাকে উদ্ধার করে এনেছে আর রোদেলা তার কাছেই আছে। সন্ধ্যার ভেতরে রোদেলাকে বাসায় পাঠাবে সে। আদ্রিয়ান রাফসানের সাথে রোদেলাকে নিয়ে কথা বলেছে, একদম সোজাভাবেই বলেছে যে সে রোদেলাকে পছন্দ করে, বিয়ে করতে চায় তাকে। রাফসানের আদ্রিয়ানকে বাজে লোক মনে হয়নি কোনো দিন। এত ভালো বিজনেসম্যান খারাপ হবে না তার বিশ্বাস। তাই রাফসানের এতে মত থাকলেও সে জানিয়েছে সে আগে তার বাবা আর রোদেলার সাথে কথা বলবে এই বিষয়ে। রাফসান এসেছে রিয়াকে রিসিভ করতে। রিয়া আজকে ঢাকায় আসছে। রাফসানের সাথে মনও এসেছে। হয়তো মনের মতো হতভাগা কপাল কম আছে সে নিজেই নিজের ভালোবাসার মানুষের হবু বউকে রিসিভ করতে এসেছে, রিয়াকে রিসিভ করতে। রিয়া আজকে ঢাকায় আসছে। রাফসানের সাথে মনও এসেছে। হয়তো মনের মতো হতভাগা কপাল কম আছে সে নিজেই নিজের ভালোবাসার মানুষের হবু বউকে রিসিভ করতে এসেছে। মনের কলিজাটা দাউ দাউ করে জ্বলছে, কিন্তু সে তা না পারছে বলতে আর না পারছে সহ্য করতে। রাফসান দাঁড়িয়ে কথা বলছিল, তখন বাস এসে থামে বাস স্ট্যান্ডে। বাস থেকে রিয়া নামলো। মন প্রথমে রিয়াকে সে চিনতে পারছিল না, কিন্তু রাফসান যখন ফোন কেটে রিয়াকে হাই দেয় তখন চিনতে পারে কোনটা রিয়া। রাফসান রিয়াকে মনের সাথে পরিচয় করিয়ে দিল। রিয়া, এ হলো মন, আমাদের বোন রোদেলার বান্ধবী। আর মন, এ হলো রিয়া, আমার হবু বউ। রাফসানের মুখে হবু বউ কথাটা শুনে মনের বুকটা ভেঙে যাচ্ছিল, তবুও নিজেকে সামলে নিয়ে মুখে মিথ্যে হাসি নিয়ে রিয়ার সাথে আলাপ করলো সে। রিয়া রাফসানের ফ্ল্যাটের ওখানেই ফ্ল্যাট নিয়েছে। রিয়া আর রিয়ার বান্ধবীরা থাকবে। কথা শেষ করে ওরা তিনজন গাড়িতে গিয়ে বসলো। মন ইচ্ছে করে পিছনে বসলো, কিন্তু রিয়াও পিছনে বসলো। রাফসান মনকে বলল, মন তুমি সামনে এসে বসো। রিয়া তো কতগুলো ব্যাগ সাথে ওর রাখতে সমস্যা হবে, তুমি সামনে এসে বসো। মন রাফসানের কথা শুনে কি বলবে বুঝতেছে না। রিয়াকে সামনে নিলেই তো হতো, তার ব্যাগ এখানে রাখলে হতো। মন কি চোর যে ব্যাগ নিয়ে যাবে? মন পিছনের সিট থেকে এসে সামনের সিটে এসে বসলো, কিন্তু এখন সমস্যা হলো এটা, ও সিট বেল্ট লাগাতে পারে না। রাফসান সেটা বুঝতে পেরে ওর সিট বেল্টটা লাগিয়ে দিল। তারপর গাড়ি চালাতে শুরু করলো। কলেজে আজকে রুবা আর কাশু শুধু আসছে কলেজে। রোদেলা তো আদ্রিয়ানের কাছে, আর মন রাফসানের সাথে রিয়াকে আনতে গেছে, তাই ওরা দুজন আসছে। আজকে ওদের একটা ভ্যাকসিন দিতে হবে, সেটা দিবে। ভ্যাকসিন দেওয়ার দায়িত্বে কলেজে আসছে আরাবদের হাসপাতাল, আর মেডিকেলের ডাক্তাররা একে একে সবাই ভ্যাকসিন দিল। এবার রুবার পালা। রুবা ইঞ্জেকশন খুব ভয় পায়। কাঁপতে কাঁপতে টেবিলের সামনে গিয়ে আরাবকে দেখে থমকে গেল রুবা। আরাব রুবাকে দেখে একটুও অবাক হয়নি, কারণ সে আগেই জানতো রুবা এখানেই পড়ে, আর সে রুবাকে দেখেছেও। রুবা আরাবকে দেখে আপনা আপনি হাত পিঠে চলে গেল। আরাব জিনিসটা খেয়াল করে হাসলো। রুবা লজ্জায় কিছুই বলতে পারছে না, করতেও পারছে না। রুবা গিয়ে চেয়ারে বসলো। হাতটা দিন। রুবা আস্তে করে হাতটা দিল। ভয়ে হাত কাঁপছে ওর। আরাব বিষয়টা বুঝতে পেরেছে। আরাব যখন রুবার হাতে ইঞ্জেকশন পুশ করাতে যাবে, রুবা চোখ খিচে বন্ধ করে আরাবের হাত খামচে ধরল। আরাব আস্তে করে রুবার হাতে পুশ করলো ইঞ্জেকশন। ইঞ্জেকশন দেওয়া শেষ হলেই আরাব বলে, শেষ, এবার আমার হাতটার প্রতি দয়া করেন একটু। আরাবের কথা শুনে রুবা চোখ খুলে তাকায়। আরাব হাসছে আর বলছে, অনেক বেশি ব্যথা লাগছে তাই না? কই না তো। না মানে যেভাবে আমার হাতটাকে ধরছেন, দেখেন চামড়া উঠে গেছে। আপনার রাক্ষসে মার্গার নখের জন্য একটা সামান্য ইঞ্জেকশনকে এত ভয় পান মিস চেন খোলা? রুবা আরাবের মুখে এমন ডাক শুনে রাগে লজ্জায় তাড়াতাড়ি করে উঠে চলে যায়, আর আরাব হাসতে থাকে। এদিকে রোদেলার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে নিজের আবার অন্য একটা রুমের খাটে আবিষ্কার করে। রোদেলা আশেপাশে তাকিয়ে দেখে একটা
অনেক বড় রুম। এটা সব কালো রং। এর ফার্নিচার দিয়ে রুম সাজানো। দেওয়ালে আদ্রিয়ানের অনেক ছবি। রোদেলা বিছানা থেকে নেমে ঘুরে ঘুরে রুমটা দেখছে। তখন আদ্রিয়ান খাবার নিয়ে রুমে ঢুকে আর দেখে রোদেলা ঘুরে ঘুরে ও রুমটা দেখছে। আদ্রিয়ান হেসে বলে, ঘুম হয়েছে ভালো নেশাময়? নেশাময় ডাকটা শুনে রোদেলা পিছনে তাকিয়ে আদ্রিয়ানকে দেখলো। আর সেই তখনকার আদ্রিয়ান ওই লোকটাকে মারার দৃশ্য মনে পড়ে গেল। সাথে সাথে রোদেলা আদ্রিয়ানকে বলল, আপনি আপনি একটা খুনি, আপনি একটা সাইকো। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? খাটের ওপর বসে কাঁদছে রোদেলা। কি থেকে কি হয়ে গেল তার সাথে কিছুই বুঝে উঠতে পারছে না সে। কখনো স্বপ্নেও ভাবেনি যে একদিন খুনি মাফিয়ার সাথে তার এভাবে সারা জীবন বাধা পড়তে হবে। রোদেলা কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে আর কান্নার শক্তি সে পাচ্ছে না। কিছু ঘন্টার আগে আদ্রিয়ানকে রোদেলা খুনি বলায় তার যেন কিছুই আসে যায়নি। সে দিব্যি তার মতো করে রোদেলার কাছে আসলো। রোদেলা আদ্রিয়ানকে নিজের কাছে আসতে দেখে বলল, দেখুন, আমার কাছে আসবেন না প্লিজ, আমার থেকে দূরে থাকুন। আদ্রিয়ান রোদেলার কাছে এসে খাটের ওপর খাবারের ট্রেটা রেখে রোদেলার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল। রোদেলার একদম আরিয়ানের বুকের সাথে মিশে আছে। রোদেলার ভয়ে খুব অস্বস্তি লাগছে। রোদেলা আদ্রিয়ানের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আদ্রিয়ান রোদেলার কপালে থাকা ছোট্ট ছোট্ট চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে দিল। রোদেলা এখনও ছোটার জন্য চেষ্টা করছে। এবার আদ্রিয়ান ওকে দিল একটা ধমক। এই সমস্যা কি তোমার? হ্যাঁ, এভাবে কই মাছের মতো মুছাচ্ছ কেন? একদম সোজা দাঁড়িয়ে থাকতে পারো না? হ্যাঁ, করে তোলে মারবো একটা আসার। আদ্রিয়ানের কথা শুনে রোদেলা ভয়ে একদম শান্ত হয়ে গেল। আদ্রিয়ানের যেই রাগ যদি সত্যি আছাড় মারে। আমি জানি তুমি এখন আমাকে বাংলা সিনেমার নায়িকাদের মতো বলবে, আমি আপনাকে ঘৃণা করি, আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনার সাথে থাকবো না। কিন্তু আই এম সরি, সেই সুযোগ তোমাকে আমি দিতে পারবো না। তুমি আমাকে ঘৃণা করো, ভালো না বাসো, তাতে আমার জাস্ট কিছুই যায় আসে না। কারণ আমার একার ভালোবাসাই যথেষ্ট আমাদের জন্য। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি ভেবে থাকো যে এখান থেকে পালিয়ে তুমি বেঁচে যাবে, তাহলে এটা তোমার সব থেকে বড় ভুল ধারণা। মনে আছে তো সেই ছেলেটার কথা, যে তোমার বিয়ের দিন বর নয়, লাশ হয়ে গেছিল তোমার বাসায়? আই হোপ দ্যাট আর কাউকে তুমি সেভাবে দেখতে চাও না। আদ্রিয়ানের বলা প্রত্যেকটা কথা শুনে রোদেলার অবাকের ওপর অবাক হচ্ছে। রোদেলা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, তার মানে আপনিই সেই যে আমার বিয়ের দিন আমার হবু স্বামীকে মেরে ফেলেছিলেন? আপনি সে যে আমাকে মেসেজ করতেন? আপনি কি পাগল? কেউ কিভাবে কাউকে এভাবে মারতে পারে? আপনি একটা সাইকো, একটা পাগল আপনি। আমি মরে গেলেও আপনার সাথে তো দূর, আপনার ছায়াও মারাবো না। আদ্রিয়ান রোদেলার কথা শুনে রোদেলার চুলের মুঠি ধরে বলল, মরতে চাইলে তোকে আমি মেরে ফেলবো। এত মরার ইচ্ছা তাই না? তাহলে আমার হাতেই তুই মরবি। প্রথমে তোকে মারবো, তারপর নিজে মরবো। তুই যদি আমার না হতে পারিস, তবে তোকে আমি অন্য কারো হতে দিব না। এই আদ্রিয়ান নিজের ইউজ করা টিস্যু কাউকে দেয় না। আর তুই তো সেখানে আমার ভালোবাসা, তোকে কাউকে দেওয়া তো দূর, কেউ তোর দিকে তাকালে তাকে এই দুনিয়া ছাড়া করে দিব আমি। আদ্রিয়ান আর নিজের মাঝেই নেই। এখন রোদেলার চুলের মুঠি ধরে অবাস্তেই রোদেলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় সে। এক অজানা নেশায় আদ্রিয়ান হারিয়ে গেছে, আর রোদেলা সেই বরফের মতো জমে গেছে। এই প্রথম কোনো পুরুষের এত কাছে এসেছে সে। রোদেলা নিজেকে আদ্রিয়ানের থেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু লাভ হচ্ছে না। বেশ কিছুটা সময় পর আদ্রিয়ান নিজেই ছেড়ে দিল রোদেলাকে। তারপর দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল, আর রোদেলা খাটে বসে কাঁদতে লাগলো। বর্তমান আদ্রিয়ান বসে আছে গার্ডেনের দোলনায়, চোখ মুখ লাল হয়ে আছে ওর। আদ্রিয়ান যেই আশঙ্কাটা করেছিল
সেটাই হলো। রোদেলা তাকে ভুল বুঝলো। আদ্রিয়ান নিজেকে শান্ত করে নিজের রুমে আসলো। রুমে এসে দেখে রোদেলা খাটে হেলান দিয়ে শুয়ে আছে। আদ্রিয়ান রোদেলাকে কোলে তুলে নিল, তারপর বেরিয়ে গেল রুম থেকে। রাফসানের বাসায় মুন নিজের রুমে বসে আছে চুপচাপ। নিজেকে অনেক অসহায় লাগছে তার। আজকে নিজের ভালোবাসাকে অন্যের হতে দেখতে হচ্ছে তার। এর থেকে কষ্টের কিছু হতে পারে কি না সে জানে না। মন বলে রাফসানকে বলতে যে সে কতটা ভালোবাসে ওকে, আর বাস্তবতা বলে রাফসান এখন অন্য কারোর, তার ওপর অধিকার নেই। রুবা মনের রুমে এসে দেখে মন চুপচাপ বসে আছে। রুবা মনের কাছে গিয়ে ওর মাথায় হাত রাখলো। কারো স্পর্শে চমকে গেল মন। পেছনে তাকিয়ে দেখে রুবা দাঁড়ানো। রুবাকে দেখে মলিন হাসি দিল